আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বাস্তব সংখ্যা ও অসমতা। এই চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারে ভালো করতে পারলে এই চ্যাপ্টার থেকে মার্ক তোলা কিন্তু খুবই ইজি। আর এই চ্যাপ্টারটা খুব একটা বড় না। তো এই চ্যাপ্টার থেকে সিকিউ একটা যদি আসে তো কম্বাইন করে আসবে। হয়তোবা এই চ্যাপ্টার থেকে আসবে এবং এরপরে যেটা আছে যোগাশ্রয়ী প্রোগ্রাম ২ টা মিলে আসবে। তো এই চ্যাপ্টার থেকে মার্ক তোলা খুবই ইজি। আজকের ক্লাসটা করার পর তোমার এই চ্যাপ্টারের যত ধরনের প্রবলেম আছে সব তুমি নিজে থেকে করতে পারবা। এই চ্যাপ্টারে বেসিক, সিকিউ, এমসিকিউ যা কিছু আছে সবকিছু এই ক্লাসটা করার পরে তুমি নিজে থেকে করতে পারবা এবং হোপফুলি তুমি যখন নিজে থেকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারবা, তোমার কাজ হবে একটা খাতা, কলম এবং ক্যালকুলেটর সাথে নিয়ে বসা এবং আমার সাথে সাথে আমি যে ম্যাথগুলো করব, আমার সাথে সাথে ম্যাথগুলো করবা। পরবর্তীতে তুমি যখন পড়তে বসবা তখন তুমি এই নোটটা আগে রিভাইজ দিবা। নোটটা রিভাইজ দেওয়ার পরে তুমি তোমার ডিরেক্টলি বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বাস্তব সংখ্যার মধ্যে কি সংখ্যা পদ্ধতি জিনিসটা আগে কেমন ছিল জানো? আগে তো সংখ্যা ছিল না। আগে মানুষজন কি করতো? নুড়ি পাথরে বা হাতের আঙ্গুলে গুনে গুনে রাখতো। পরবর্তীতে মিশরীয়রা হায়ারোগ্লিফিক পদ্ধতি চালু করছিল। তো এভাবে ধীরে ধীরে আপডেট হইতে হইতে এখন বর্তমান যে সংখ্যা পদ্ধতি এখানে আসছে। তো সংখ্যা কয়েক প্রকারের হয়। প্রথমত শুরু করি স্বাভাবিক সংখ্যা দিয়ে। স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 5 6 এগুলো ধনাত্মকগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। এখানে কিন্তু ঋণাত্মক মান হবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা তোমরা অনেকেই শুনছো, জানো, তারপরেও বলি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে কেবল ওই সংখ্যা এবং আমি লিখেই দিই, যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে কেবল ওই সংখ্যা ওই সংখ্যা বা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 1 ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ভাগ করা যায় না। তাদেরকে কি বলে? তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ওকে? হোপফুলি বুঝতে পারছি। তাহলে মৌলিক সংখ্যা কেমন? জাস্ট লাইক ধরো যে 3 কে তুমি কি করতে পারবা? 3 কে 1 দ্বারা ভাগ করতে পারবা এবং 3 এর গুণনীয়ক কি? 3 ইনটু 1 এই দুটো ছাড়া কি অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবা? না। জাস্ট লাইক 19 একটা মৌলিক সংখ্যা না? 19 কে তুমি কি দেখো তো 19 দ্বারা ভাগ করতে পারবা। 19 ইনটু 1 এটার গুণনীয়ক। এছাড়া কি অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবা? না। 19 দ্বারা ভাগ করলে 1 আসে, 1 দ্বারা ভাগ করলে 19 আসে। সো যৌগিক সংখ্যাটা কি? ঠিক উল্টা বা এটার অপোজিটটা। তার মানে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং ওই সংখ্যা এবং 1 ছাড়াও 1 ছাড়াও অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়। অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ভাগ করা যায়। যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে, তাই না? যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম 15। 15 কে কি 1 আর 15 ছাড়াও ভাগ করা যায় না? যেমন ধরো যে 15 কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 3 আসে। যেমন 15 ভাগ 5 3 3 5 15, তাই না? 15 এটা 0। তো দেখো তাহলে 15 এর গুণনীয়কগুলো কি পাচ্ছি? তোমার হচ্ছে 1 পাচ্ছি, তাহলে তারপরে হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, 15 পাচ্ছি, তাই না? এতগুলো সংখ্যা দিয়ে কিন্তু তুমি 15 কে ভাগ করতে পারবা। তার মানে ওই যৌগিক সংখ্যা কি দাঁড়াইলো? যৌগিক সংখ্যা দাঁড়াইলো তোমার ওই সংখ্যা এবং 1 ছাড়াও অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়। সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না। যেমন হচ্ছে 4 এবং 15, এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তারপরে চলো দেখি একটু পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কি ভাইয়া? পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা এর আগে স্বাভাবিক সংখ্যা দেখে আসছি না? 1 2 3 4 এগুলোতে কিন্তু ফ্র্যাকশন নাম্বার বা 0.5 0 পয়েন্ট সামথিং পয়েন্টের হিসাব আসে না। এগুলো হয় না। কিন্তু তুমি দেখো পূর্ণ সংখ্যাতে কি হয়? আগেরটাতে ছিল শুধুমাত্র ধনাত্মক। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক, ঋণাত্মক ২ টা মিলে, যেমন -1, -2, -3, 0 1 2 3 এ দেখো সবগুলো ধনাত্মক, ঋণাত্মক ২ টা মিলে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা।
তারপরে চলো দেখি মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা একটা অনেক ইউনিক, তাই না? মূলদ সংখ্যা জিনিসটা বারবার আসে, এটা একটু ইম্পর্টেন্টও। মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। এখন পি এবং কিউ এই দুটাই হবে তোমার জেড এর মধ্যে। জেড মানে কি? জেড মানে পূর্ণ সংখ্যা, তাই না? তো জেড এর মধ্যে থাকতে হবে, মানে নেগেটিভ পজিটিভ যেটাই হোক কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে। এবং কিউ এর মান কখনো জিরো হইতে পারবে না। কেন? কিউ এর মান যদি জিরো হইতো তাহলে কি হইতো দেখো দেখো তো। সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম 5/0। 5/0 এর মানে কি হবে? 5/0 এর অর্থ হচ্ছে তোমার এটা ইনফিনিটি বা অসংজ্ঞায়িফাইড হয়ে যাচ্ছে না? তার কারণে আমরা এটা কিউ এর মান কখনো জিরো হইতে পারবে না। এই যে দেখো শর্ততে লেখা আছে কিউ নট ইকুয়ালস টু জিরো হবে। আর 3/5 এটা আছে, এটাতে বলো তো এটা মূলদ সংখ্যা হবে কিনা? অবভিয়াসলি হবে। পি এবং কিউ দুটাই হচ্ছে বাস্তব সংখ্যা এবং দুইটাই তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে সংখ্যাটাকে, এজন্য এটা হবে তোমার মূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যার সেটটা কেমন লিখতে পারি? মূলদ সংখ্যার সেটটা এরকম লিখতে পারি না? দেখো তো, পি ডিভাইডেড বাই কিউ, পি বাই কিউ ইজ ইকুয়ালস টু পি কিউ বিলংস টু জেড। এই যে যেটা এখানে আছে, পি কিউ বিলংস টু জেড এবং কিউ নট ইকুয়ালস টু জিরো। এটা এইমাত্র দেখেছি আমরা, তাই না? তারপরে দেখি অমূলদ সংখ্যা কি। অমূলদ সংখ্যা হোপফুলি পারি, যে এর আগে যেটা ছিল তার বিপরীত। তো অমূলদ সংখ্যাটা কিছুটা এরকম যে আগে পি বাই কিউ আকারে প্রকাশ করা যেত, পরবর্তীতে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, এরকম, তাই না? অমূলদ সংখ্যাটা। আচ্ছা, এখানে দেখো অমূলদ সংখ্যা কি, যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। জাস্ট লাইক ধরো যে √2, √3, তারপরে হচ্ছে এর নিচে লিখাই আছে দেখো √5, পাই, ইটিসি। এগুলো কি হয় জানো? যেমন ধরো যে পায়ের মান কত? 3.1416। 16 কি আসলে না, 159 ডট 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 চলতে থাকে এভাবে। তো এগুলো যেগুলো আছে এগুলোকে তোমরা মানে কখনো সীমার মধ্যে রাখতে পারবে না, অসীম পর্যন্ত চলতে থাকবে। এজন্য এগুলো হচ্ছে মূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা। এখন এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে? প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। এখন এটা প্রুফ করতে বলছে যে √3 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমাকে সিকিউতে মানে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন যদি হয় তাহলে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। 2 মার্কের জন্য দিতে পারে, আবার অন্য বেশি মার্কের জন্যও দিতে পারে। এখন সাপোজ এখানে কি বলছে? প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। আমরা প্রথমে ধরে নিচ্ছি √3 একটি মূলদ সংখ্যা, আমরা জোর করে ধরে নিচ্ছি। ওকে, তো ধরি √3 একটি মূলদ সংখ্যা। ওকে, যেহেতু দেওয়া আছে √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, আমরা জোর করে ধরলাম যে ধরি √3 একটি মূলদ সংখ্যা। ওকে, তো মূলদ সংখ্যাকে আমি একটু আগে শিখাইলাম ভাইয়া কি, মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে যেহেতু √3 কে মূলদ সংখ্যা ধরছি, অতএব √3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, রাইট? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, তাই না? তাই যদি হয়ে থাকে তাহলে দেখো তো, আমরা যদি বর্গ করে দেই উভয় পাশে কি পাবো? 3 ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তাই না? এটা পাবো বর্গ করে। বর্গ করে, তো বর্গ করে আমরা পাচ্ছি 3 ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন 3q মানে একটা কিউ এই পাশে পার করে দেই, তাহলে কি হবে? পি স্কোয়ার বাই কিউ। এখানে দেখো তো, প্রতিটা সংখ্যা যেখানে পি এবং কিউ সবগুলোই কি পি কিউ, সবগুলো রিয়াল নাম্বার না, মানে বাস্তব সংখ্যা। ওকে, তো এখন দেখো এখানে আমরা ফাইনালি কি পাইছি? 3q ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ, রাইট? তাহলে এখানে 3q ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ, এটাকে কি লেখা যায় দেখো তো। সাপোজ এখানে লিখি 3q, এখানে কিউ এর আল্লাহর দুনিয়ার যত মানই বসাও এটা একটা কি সংখ্যা হবে বলো তো? এটা একটা পূর্ণ সংখ্যা হবে। যে কোনো সংখ্যা বসাও এটা একটা পূর্ণ সংখ্যা হবে, তাই না? দশমিক না বসায়, যেহেতু রিয়াল নাম্বারের মধ্যে, তোমার এটা একটা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা হোক অথবা অন্য কোনো সংখ্যা হোক, বাট এটা তো ভগ্নাংশ হবে না, তাই না? আর পি স্কোয়ার বাই কিউ, এই যেই সংখ্যাটা পাইছি, এটা তুমি আল্লাহর দুনিয়ার যেই সংখ্যায় বসাও তোমার এটা আসবে একটা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ যেমন আমি প্রমাণ করব। ওকে, একটা প্রমাণ দেই। সাপোজ আমি পি এর মান ধরলাম 4, কিউ এর মান ধরলাম 6। ওকে, তাহলে আমি যদি এটাতে বসাই তাহলে কত পাচ্ছি দেখো তো। পি এর মান যদি 4 ধরি তাহলে উপরে 4 4 16 ডিভাইডেড বাই কিউ এর মান ধরছি 6, তার মানে এখানে 6, 16/6 এটা একটা ভগ্নাংশ সংখ্যা না, তাই তো? আর আমি যদি এখানে কিউ এর মানটা এখানে বসাই তাহলে এখানে কত পাচ্ছি দেখো তো। 3q এর জায়গায় ইজ ইকুয়ালস টু 3 ইন্টু কিউ এর মান 6, 3 6 18।
এটা কি পাইলাম? এটা একটা স্বাভাবিক সংখ্যা পাইলাম। তার মানে এখানে আমরা কি লিখছি তাহলে শর্তটা? ভগ্নাংশ সংখ্যা। এখানে লিখছি কি? এখানে একটা ভগ্নাংশ পাচ্ছি, ভগ্নাংশ সংখ্যা পাচ্ছি। কিন্তু এখানে আবার কি পাচ্ছি? এখানে একটা ভগ্নাংশ ছাড়া সংখ্যা যেটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা পাচ্ছি। তো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা কি সমান হইতে পারে? হইতে পারে না, তাই না? এ দুটো তো সমান না। তাহলে আমরা যেটা ধরছিলাম তাহলে আমরা লিখে দিব অতএব √3 মূলদ সংখ্যা নয়। কেন নয়? কারণ হচ্ছে পূর্ণ সংখ্যা নট ইকুয়ালস টু ভগ্নাংশ সংখ্যা। এজন্য √3 মূলদ সংখ্যা নয়। হোপফুলি বুঝতে পারছি। তারপরের ম্যাথটাতে যাই। পরে কি বলছে তোমার 2.309 এটা কি মূলদ সংখ্যা? ওকে, ১ নাম্বারটা সলভ করি। 2.309 আমরা কি বলছিলাম যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় সেটাকে মূলদ সংখ্যা বলে। দেখো তো 2.309 কে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি কিনা? 2.309 তাহলে 2309 ওকে লিখলাম ডিভাইডেড বাই 1000 তুমি ক্যালকুলেটরে বসাও দেখো যে এটাকে তুমি p বাই q আকারে মানে এটাকে এরকমই পাবা ভগ্নাংশ। তাহলে তাই যদি হয় তাহলে এটা p এটা q, তাই না? তাহলে কি পাচ্ছি? এটাকে p বাই q আকারে প্রকাশ করা যায়, অতএব এটা মূলদ সংখ্যা। ওকে, তারপরে 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারে কি বলছে? আচ্ছা, 2 নাম্বারটাও করার আগে আরেকটা কথা বলে নেই এখানে। দেখো, তোমরা পৌনঃপুনিকের ধারণাটা জানো কিনা? সাপোজ ধরো 3.141414 এরকম চলতেই আছে, সবগুলো এরকমই আসছে যে 141414। তাহলে আমরা কি লিখতে পারি জানো? দশমিকের পরে 3.141 এর উপর পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক। এর দ্বারা বোঝানো যায় যে 14 যেটা আছে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। বিষয়টা এরকম। আর আরেকটা কথা, পৌনঃপৌনিক সংখ্যা কিন্তু একটা মূলদ সংখ্যা। বুঝছো? এতটুকু মাথায় রাখো তাহলেই হবে। তাহলে এখন দেখো তো 3.1787878 এভাবে চলতেই আছে সংখ্যাটা। আচ্ছা, আমি কি এটা আগেরটার এই কনসেপ্ট অনুসারে বলতে পারি না এখানে যে এটা হচ্ছে 3.178 7 এর উপর পৌনঃপুনিক, 8 এর উপর পৌনঃপুনিক। কেন? 7878 চলতেই আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এটা একটা পৌনঃপুনিক সংখ্যা, তাই না? আর পৌনঃপুনিক সংখ্যাকে আমরা কি বলছি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর পৌনঃপুনিক সংখ্যাকে কিন্তু আমরা ভগ্নাংশেও প্রকাশ করতে পারি। ওটা আলাদা কনসেপ্ট, ওটা অন্য একদিন পড়াবো। তারপরে আরেকটা সংখ্যা দেওয়া আছে দেখো 1.2345 করে এভাবে চলতেই আছে। এখানে কি কোনো মিল আছে? তুমি দেখো তো কোনো কি মিল পাচ্ছ একটার সাথে আরেকটার? কোনোটার কিন্তু মিল নেই। একটা 1 2 3 4 5 6 করে চলতেই আছে। তো এরকম মিল না থাকার কারণে এইটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। এটাকে p বাই q আকারে প্রকাশ করতে পারবো না, এই জন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে চলো দেখি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে তোমার সকল মূলদ এবং অমূলদ সংখ্যা দুইটা মিলে হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সেটকে এভাবে লেখা হয় আর তে রিয়েল নাম্বার এবং সাথে সাইডে একটা দাড়ি দেওয়া হয়, এটা সেট প্রকাশ করছে বাস্তব সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেটকে লেখা হয় কিউ এর পাশে এরকম একটা টান দেওয়া হয়, এটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। এবং ইউনিয়ন কিউ প্রাইম দ্বারা কি বোঝায়? কিউ প্রাইম দ্বারা বোঝায় হচ্ছে অমূলদ সংখ্যা। কিউ প্রাইম মূলত কি জানো? কিউ প্রাইম মূলত হচ্ছে তোমার সকল রিয়াল নাম্বার থেকে তুমি যদি কিউকে বাদ দাও, মানে সকল বাস্তব সংখ্যা থেকে তুমি যদি মূলদ সংখ্যাকে বাদ দাও, সেটাই হচ্ছে তোমার অমূলদ সংখ্যা বা কিউ প্রাইম। প্রাইম দ্বারা মূলত এটাই বোঝানো হয়। এখন উপসেটের ধারণাটা দেখি চলো। এখানে কি বলছে দেখো, n belongs to z, n belongs to z, z belongs to q, q belongs to r। এটা এমসিকিউ এ বারবার আসে, তোমার পরীক্ষায় এবার আসার সম্ভাবনা ভালোই আছে। তো এটা এটা জেনে রাখবা এরকম। তো এটা কিভাবে কি হচ্ছে চলো এটা একটু দেখে আসি। কি n belongs to q, q belongs to z, z belongs to q, q belongs to r। এটা কিভাবে হচ্ছে দেখো, স্বাভাবিক সংখ্যা n আমি কি শিখাইছি 1 2 3 4 এভাবে চলতেছিল না, নেগেটিভ গুলো ছিল না কিন্তু। কিন্তু z যেটা ছিল সেটাতে পজিটিভ নেগেটিভ সব ছিল, তাই না? সেখানে z হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার z পূর্ণ সংখ্যা ছিল, কিউ ছিল হচ্ছে তোমার মূলদ সংখ্যা। সকল মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা ছিল, আর n ছিল স্বাভাবিক সংখ্যা। n স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। ওকে, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে কি z পূর্ণ সংখ্যা, কিউ পাইছি মূলদ সংখ্যা, আর কি আর হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তার মানে কি বাস্তব সংখ্যারই সেট এগুলো, মানে সবগুলো বাস্তব সংখ্যা। ঠিক আছে,
এটা এমসিকিউতে আসবে, এটা মনে রাখো, তাহলেই হবে। এবার চলো দেখে নিই সবগুলোর এতক্ষণ যেটা পড়লাম সেটার ওভারভিউ। বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। বাস্তব সংখ্যার বাচ্চা দুইটা, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনটা? যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এখন পূর্ণ সংখ্যা এবং মূলদ ভগ্নাংশ সংখ্যা। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে, এক হচ্ছে পূর্ণ সংখ্যা, দুই মূলদ ভগ্নাংশ সংখ্যা। শুরুতে পূর্ণ সংখ্যা দেখি। পূর্ণ সংখ্যা আবার দুই প্রকার, কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড, একটু আগে পড়াইছি, যেখানে -1 -2 -2 -1 0 1 2 ডট 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 এভাবে চলতেছিল, মানে দুই পাশ থেকে ধনাত্মক ঋণাত্মক সব ছিল। তো পূর্ণ সংখ্যার দুইটা টাইপ দিছে, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে এই পাশে ঋণাত্মক মানগুলা নিয়ে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর ধনাত্মক মানগুলা নিয়ে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যাকে, সরি এটা অঋণাত্মক, ওকে। তো এই অঋণাত্মক পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা শূন্য, ওকে। আর মূলদ সংখ্যা যেটা আছে, মূলদ সংখ্যা হচ্ছে তোমার মূলদ সংখ্যার মধ্যে যেটা মূলদ ভগ্নাংশ আছে, মূলদ ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এই তিন ভাগে ভাগ করছে। এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখি প্রকৃত ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ কি? ধরো যে ভগ্নাংশের লব যেটা আছে, সাপোজ ধরো 3/5, মানে লব ছোট, লব হবে ছোট এবং হর হবে বড় যে ভগ্নাংশের, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? মানে উল্টা, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট হয় এগুলা হচ্ছে অপ্রকৃত, মানে লব হবে বড় এবং হর হবে ছোট, সেগুলো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি? তোমরা সচরাচর দেখছো, যেমন ধরো 3/5/3 এরকম এরকম না? তো 3 তিরিকা 9, এটাকে যদি আমি অপ্রকৃত আকারে লিখি, 3 তিরিকা 9, 9 আর 5 হচ্ছে 14, 14/3, তাই না? তাহলে এটা কি ভগ্নাংশ? এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে বিশেষ রূপে হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যেটাকে এভাবে লেখা হয়। তারপরে চলো পরেরটাতে যাই। এখন আমরা দেখব রাশির বীজগাণিতিক ধর্মাবলী। রাশির কয়েকটা বীজগাণিতিক ধর্মাবলী আছে, এগুলো দিয়ে সামনে ম্যাথ আসছে, তখন ম্যাথ করব। এখন আপাতত ধর্মগুলো চিনে রাখো যে কোন ধর্মটা কি কাজে ব্যবহার হয়। এগুলো যদিও আমরা সচরাচর সবই জানি, তারপরেও এগুলো জেনে রাখতে হয় যে এটা 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 এটা, কিন্তু আমরা বাস্তবে কিন্তু এটা প্রয়োগ করতেই থাকি, ঠিক আছে? যেমন ধরো আবদ্ধতা, প্রথম ধর্ম। আবদ্ধতা কি? ধরো যে এ এবং বি বিলংস টু আর, এ বি যদি রিয়েল নাম্বার হয়, মানে এ বি যেটা আছে এটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি যেটা আছে, এ আর বি যোগ করলেও একটা বাস্তব সংখ্যা পাবো, এ আর বি গুণ করলেও একটা বাস্তব সংখ্যা পাবো। ব্যাপারটা কেমন? ধরো যে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা, ধরলাম 2 আর 3, ঠিক আছে? তো 2 আর 3 যদি যোগ করি, 2 + 3 = 5, 5 না? 5 একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আবার আবার ধরো যে 2 আর 3 গুণ করলাম, 3 দুগুণে 6, 6, এটাও কি? এটাও একটা বাস্তব সংখ্যা, তাই না? তাই যদি হয়, তাহলে এটাই বলছে, এই নিয়মটাকে বলা হয় আবদ্ধতা। যোগ করলে এবং গুণ করলে একটা বাস্তব সংখ্যা পাবো। পরেরটা হচ্ছে অনন্যতা। অনন্যতা কেমন? এ বি এবং এক্স, এই দুটো এক্স ওয়াই, এই দুটো যদি রিয়েল নাম্বারে অন্তর্ভুক্ত হয়, বাস্তব সংখ্যা হয়, তাহলে এ ইকুয়ালস টু বি এবং এক্স ইকুয়ালস টু ওয়াই, এই দুটা হবে। মানে এ আর বি যেটা হবে, এই দুটো সমান হবে, এক্স এবং ওয়াই এই দুটো সমান হবে। যদি এরকমটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস এক্স ইজ ইকুয়ালস টু বি প্লাস ওয়াই, তাই না? এবং এ এক্স ইকুয়ালস টু বি ওয়াই, বুঝছো? আচ্ছা, এটা মনে রাখো যে এ বি এক্স ওয়াই, এটা যেমন যদি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হয়, তাহলে এ আর বি সমান হবে এবং এক্স আর ওয়াই এই দুটা যদি সমান হয়, এই শর্তটা যদি ফিল আপ করে, তাহলে এ এর সাথে যদি আমি এক্স কে যোগ করি, বি এর সাথে যদি আমি ওয়াই কে যোগ করি, তাহলেও দুইটা সমান হবে। মানে এ এক্স প্লাস বি, এ প্লাস এক্স এবং বি প্লাস ওয়াই সমান হবে, এবং এ এক্স যদি এর সাথে এক্স গুণ করি, বি এর সাথে ওয়াই গুণ করি, তাহলেও এটা সমান হবে, এক্স ইকুয়ালস টু বি ওয়াই হবে। এরপরে চলে আসে বিনিময় বিধি। বিনিময় বিধি কি? এ বি দুইটা সংখ্যা আছে, ধরো যে এ বি বিলংস টু আর, রিয়েল নাম্বার, তাহলে এ প্লাস বি এবং বি প্লাস এ এবং এ বি ইজ ইকুয়ালস টু বি এ, এই দুটাতে সমান হবে, ঠিক আছে? মানে কি ব্যাপারটা দেখো, এ প্লাস বি, এ আগে ছিল বি পরে ছিল,
পরবর্তীতে কি করছি, বি আগায় দিছি, এ পরে দিছি। আলটিমেটলি তোমরা সবাই বুঝো যে এই দুইটা সেম কথা। ঠিক সিমিলারলি এ ইন্টু বি, এ বি আর বি এ লেখা একই কথা। এটা আমরা সব সময় প্রয়োগ করি, বাট এটার নাম যে বিনিময় বিধি এটা জানতাম না, এটা এখন জেনে রাখো। তারপরে সংযোগ বিধি। সংযোগ বিধিতে কি হয়েছে, তোমার এ বি এবং সি তিনটা সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি যে সংখ্যাটা আছে তার সাথে সি যদি যোগ করি, এবং তাহলে এখন দেখো তো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, এ প্লাস বি। আমি এখন এই ব্র্যাকেটটা চেঞ্জ করে এখানে বি প্লাস সি এর মধ্যে ব্র্যাকেট দিই যদি, এবং এ প্লাস বি লিখি, এটাও কিন্তু এ প্লাস বি প্লাস সি লিখি, এটাও কিন্তু তোমার সংযোগ বিধি। কেমন হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, এটা আছে, এটাকে আমরা জাস্ট এই দুটো ব্র্যাকেটে না লিখে আমরা এই দুটাকে ব্র্যাকেটে লিখবো, এটা আলাদা করে লিখবো, এটা লিখতে পারি তাই না? আমরা জানি লিখতে পারি, কিন্তু এটা আসলে নিয়মটা কি, এটা কিসের মধ্যে পড়ে, সংযোগ বিধির মধ্যে পড়ে। এরপরে চলো দেখি বন্টন বিধি। বন্টন বিধিটা কেমন, এ বি সি তিনটাই যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ ইন্টু বি প্লাস সি, এই সংখ্যাটা আমরা কি জানি দুইটাকে গুণ করে দিতে পারি তাই না, এ বি ইন্টু এ সি। এটা তো আমরা সচরাচর ম্যাথ করার সময় করি, কিন্তু এটার নামটা কি, এটার নাম মূলত হচ্ছে বন্টন বিধি। তারপরে আরেকটা দেখি বি প্লাস সি ইন্টু এ, এটাকেও যদি গুণ করি তাহলে কি পাবো, বি এ প্লাস সি এ, তাই না? এই নিয়মটাকে বলা হয় বন্টন বিধি। তারপরে দেখো অভেদকের অস্তিত্ব। অভেদকের অস্তিত্ব কেমন, যোগ গুণ প্রক্রিয়ায় অভেদক বিদ্যমান। যেমন এ বিলংস টু আর এর জন্য বাস্তব সংখ্যা 0 বিদ্যমান যদি এ প্লাস 0 ইজ ইকুয়ালস টু এ, বা 0 প্লাস এ ইজ ইকুয়ালস টু এ হয়। ব্যাপারটা কেমন, সাপোজ ধরো যে আমি 1 প্লাস 0, এটার ভ্যালু কত ভাইয়া, সবাই জানি এটার ভ্যালু 1 তাই না? তো এই যে রুলসটা আছে যে কোনো কিছুর সাথে 1 0 যোগ করলে 1ই হয়, কেন হয়, এই নিয়মটা হচ্ছে অভেদক, এটাকে অভেদকের অস্তিত্ব বলা হয়। হোপফুলি বুঝতে পারছি। পরেরটাতে যাই, কি বলছে, বিপরীতকের অস্তিত্ব। এটা আরো ইন্টারেস্টিং, দেখো সকল বাস্তব সংখ্যার যোগবোধক বিপরীত বিদ্যমান। আচ্ছা, রিডিংটা তুমি পড়ে নিও, আমি বলে দিচ্ছি। সাপোজ একটা সংখ্যা আছে তোমার 5, ওকে, 5 কে তুমি দেখো তো 5 এর যোগবোধক বিপরীত সংখ্যা কি, -5, তাই না? 5 এর যোগবোধক বিপরীত সংখ্যা -5, দুইটা যোগ করলে আমরা কি পাচ্ছি, 0, তাই না? এই নিয়মটাকে বলা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব। ঠিক সিমিলারলি মনে করো একটা সংখ্যা আছে 5, 5 এর গুণবোধক বিপরীত সংখ্যা কত, 1/5, এই দুটাকে গুণ করলে হয় 1। এটা হচ্ছে গুণের বিপরীতকের অস্তিত্ব, এটা হচ্ছে যোগের বিপরীতকের অস্তিত্ব। এই সেম জিনিসটাই লেখা আছে নিচে দেখো, সকল সংখ্যা a belongs to r এর জন্য a belongs to r, মানে বিপরীত একটা সংখ্যা পাওয়া যাবে যেখানে a প্লাস মাইনাস a যোগ করলে দুইটা মিলে 0 হয়। সিমিলারলি a এর মান যদি 0 না হয় তাহলে a বিলংস টু r, মানে রিয়েল নাম্বারের জন্য a যদি বাস্তব সংখ্যা হয় তাহলে a ইনভার্সটাও বাস্তব সংখ্যা হবে। দুইটা গুণ করলে আমরা কি পাবো, 1 পাবো। এই নিয়মগুলো আসলে কেমন জানো, এগুলো প্রত্যেকটাই আমরা জানি এবং প্রয়োগ করি, বাট কিন্তু আসলে এটা নিয়মটা, নামটা কি এটা আমরা জানি না, এই নামগুলো এখানে লাগবে। তারপরে আমরা বীজগাণিতিক স্বীকার্যের প্রয়োগ দেখব এখন। দেখো এতক্ষণ আমরা যেগুলো নিয়ম শিখলাম তার উপরে এখন আমরা প্রয়োগ করা শিখব। মানে এখন তুমি দেখবা যে এই যে অনন্যতা পড়লাম, এই পড়লাম, ওই পড়লাম, হাবিজাবি পড়লাম, এগুলো কি কাজে লাগবে আমাদের। তো সাপোজ একটা এ বি সি তিনটা সংখ্যা আছে যেগুলো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। তাহলে বলছে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু এ প্লাস সি হলে বি ইকুয়ালস টু সি, এটা প্রমাণ করতে হবে। তো এটা তো মানে বাচ্চারাও পারবে, যে দুই পাশ থেকে তো যদি আমি এ বাদ দেই তাহলে তো বিসি হয়। কিন্তু এটা কিভাবে হয়, বা পরীক্ষায় যখন আসবে এরকম কোয়েশ্চেন, তোমাকে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হবে চলো দেখি। সাপোজ এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু এ প্লাস সি, তাই না? এটা দেওয়া আছে। এখন আমি উভয় পাশে যদি মাইনাস এ যোগ করে দেই, -a প্লাস বি, ওকে, ইজ ইকুয়ালস টু -a প্লাস সি, উভয় পাশে যদি আমি এটা যোগ করে দেই তাহলে আমি কি কি পাচ্ছি, এরকম একটা কিছু পাচ্ছি, রাইট? তো এটাকে কি 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 সূত্র শিখছিলাম একটু আগে, শিখাইলাম যেটা, সেটা হচ্ছে যোগের অনন্যতা। এটা হচ্ছে যোগের অনন্যতা। যোগের অনন্যতা কিভাবে আসলো, এই যে তুমি -1টা উভয় পাশে যোগ করে দিলা, যার কারণে এটা হচ্ছে যোগের অনন্যতা। এরপর কি করব, সাপোজ ধরো -a প্লাস a,
আমরা এই দুটা মিলে রাখলাম প্লাস বিটা আলাদা করলাম ইজ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এ, এই দুটা এক করলাম প্লাস সি, সিটা আলাদা রাখলাম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যোগের, কি বলা হয় তোমরা বলো তো? একটু মনে করে দেখো, এটা ছিল যোগের কি? যোগের সংযোগ। হোপফুলি তোমরা নিজেরাও পারছো এটা। তো এরপরে কি করছিলাম? মাইনাস এ প্লাস এ, এটা। তারপরে কি করব এটা হোপফুলি বুঝতে পারছো। দেখো তো মাইনাস এ প্লাস এ আমরা কি বলছিলাম যে বিপরীতটা যোগ যোগ করলে যখন শূন্য হয় তখন সেটাকে কি বলে? দুইটা মিলে বিপরীত থাকলে সেটাকে যোগ করে যখন শূন্য হয় তখন সেটাকে বলে হচ্ছে যোগের বিপরীতক, তাই না? তাই যদি হয় আমরা জিরো এই দুটাকে যোগ করে শূন্য লিখছি প্লাস বি ইজ ইকুয়ালস টু এ আর মাইনাস এ দুইটা মিলে জিরো প্লাস সি, তাই না? এটাকে কি বলে? এটাকে বলে যোগের বিপরীতক, যোগের বিপরীতক। ওকে, এটাকে যোগের বিপরীতক বলে। কারণ কি? দুইটা মিলে যখন বিয়োগ করে শূন্য লিখছি। এরপরে কি লিখবো হোপফুলি বুঝতেই পারছো। এরপরে বি ইজ ইকুয়ালস টু সি। আচ্ছা, একটু আগে শিখাইছি রাইট? জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান হলে এটাকে কি বলে? অভেদক বলে। অভেদক, অভেদক, অভেদক বললে তাহলে এটা কি বলবো? এটাকে বলবো অভেদক, যোগের অভেদক, তাই না? তো যোগ করেছি যেহেতু সেহেতু এটা যোগের অভেদক। এতটুকু যদি লিখে দিয়ে আসতে পারো তাহলে তুমি হোপফুলি 4 এ 4 পাবা। বুঝছো? তো নিয়মগুলো ভালো করে জানা থাকতে হবে, তাহলেই পারবা। চলো পরের ম্যাথটাতে যাই। এখানে কি বলছে? গুণের বর্জন বিধি প্রমাণ করতে বলছে কি এ বি সি তিনটা যদি তোমার রিয়াল নাম্বার হয় তাহলে এসি এবং বিসি এই দুটো যদি সমান হয় প্রমাণ করতে বলছে এ ইজ ইকুয়ালস টু বি, তাই না? তো সি সি উভয় পাশ থেকে কাটা যায়, এমনিতেও বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের কি এগুলো নাটক সিনেমা করে বের করতে হবে। এটা নিয়ম, কিছু করার নেই। তো চলো, সি এর মানটা যদি তোমার নট ইকুয়ালস টু জিরো হয়, তাই না? এটা কিন্তু দেওয়া আছে এই যে চিপার মধ্যে, দেখতে পাচ্ছ কিনা? সি নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তারপরে এখন আমি প্রথমে ইয়াটা লিখি। দেওয়া আছে এসি ইজ ইকুয়ালস টু বিসি, রাইট? তাই যদি হয় আমি কি উভয় পাশে সি ইনভার্স দিয়ে গুণ করে দিতে পারি না? আচ্ছা, যদি আমি সি ইনভার্স দিয়ে গুণ করে দিতে পারি, এসি ইন্টু সি ইনভার্স ইজ ইকুয়ালস টু বিসি ইন্টু সি ইনভার্স। উভয় পাশে গুণ করে দিছি। এটাকে কি বলবো? আগেরটাকে কি বলেছিলাম? যোগের অনন্যতা। এবার তো গুণ করেছি ইনভার্স দিয়ে, এই জন্য এটা হবে গুণের অনন্যতা। গুণের অনন্যতা, গুণের অনন্যতা। ওকে, তারপরে কি হয়েছে? তারপরে আমি কি করছি? আমি এবার যোগের সংযোগ যেরকম করছিলাম ওরকম করব। দেখো, এ রাখলাম ব্র্যাকেটে, সি এবং সি প্রাইমটা আলাদা করে নিলাম ইজ ইকুয়ালস টু বি রাখলাম এবং সি 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 ইনভার্সটা আলাদা করে নিলাম, দুইটা আলাদা করে নিছি। তাহলে এটাকে কি বলবো? আগেরটা কি ছিল? ধরো যে ব্র্যাকেটে যখন চেঞ্জ করছিলাম, দেখো তো ব্র্যাকেটে চেঞ্জ করছিলাম তখন কি লিখছি? যোগের সংযোগ। এবার তো গুণ করেছি, তাই এবার কি হবে? এটা গুণের সংযোগ, ঠিক আছে? গুণের সংযোগ, গুণের সংযোগ। দেন কি করব? হোপফুলি বুঝতেই পারছো। এ সি সি ইনভার্স দুটাকে কাটাকাটি করলে কি হয়? 1 হয়। এ ইন্টু ওয়ান ইজ ইকুয়ালস টু বি ইন্টু ওয়ান, তাই না? তাহলে এটাকে কি বলে? এটাকে কি বলে? গুণের, বলো, গুণের বিপরীতক, বিপরীতক। ওকে, গুণের বিপরীতক বলে। তারপর কি হয়েছে? আমরা ডিরেক্টলি লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু বি। এটা কি? এটা হচ্ছে গুণের অভেদক। আগের বার যেরকম ছিল ঠিক সিমিলারলি গুণের অভেদক। হোপফুলি বুঝতে পারছি। তারপরে চলো পরের ম্যাথটাতে যাই। এখানে কি বলছে? এ বিলংস টু আর এর জন্য প্রমাণ করো যে এ ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু জিরো, তাই না? আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা সাপোজ ধরে নিলাম, ধরো 1 প্লাস জিরো, 1 প্লাস জিরো ইজ ইকুয়ালস টু কি 1। এটা হোপফুলি সবাই জানি, রাইট? আচ্ছা, আমি যদি এখন এখানে এ দ্বারা গুণ করে দেই এ ইন্টু ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান, এটা কি তোমরা মাইন্ড করবা? হোপফুলি করবা না। এ ইন্টু জিরোই বের করতে বলছে আমাদের। তো এটাকে কি বলতাম আমরা? আগেরটা দেখো, এটাতে তোমার হচ্ছে যোগের অভেদক ছিল 1 প্লাস জিরো ইজ ইকুয়ালস টু 1, এটাকে বলতাম যোগের অভেদক। ওকে, যোগের অভেদক। দেন আমরা কি লিখতে পারি? এটা যেহেতু গুণ করে দিছি, এটা হচ্ছে গুণের অনন্যতা, গুণের অনন্যতা। পরেরটা ঠিক আছে, গুণের অনন্যতা।
তারপর কি হয়েছে, আমরা কি করব, প্রত্যেকটার সাথে গুণ করে দেব আলাদা আলাদা করে। এটা কি বন্টন বিধি, যেটা একটু আগে পড়াইছি। তাহলে যদি আমি গুণ করি, দেখো তো a ইন্টু ওয়ান প্লাস a ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু a ইন্টু ওয়ান। এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় হচ্ছে বন্টন বিধি, বন্টন বিধি। ওকে, তারপর কি হয়েছে, আমি a ইন্টু ওয়ানটা ঠিক ঠিক মতো রাখছি। ধরো যে a ইন্টু ওয়ান গুণ করছি, a ইন্টু ওয়ান গুণ করে পাই হচ্ছে a প্লাস a ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু a। এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে গুণের, বলো, গুণের অভেদক, গুণের অভেদক, তাই না? তারপরে কি হয়েছে, এখন দেখো মনে হচ্ছে এখানে কিছু করা যায়, তাই না? কি করা যায়, মাইনাস এ দ্বারা যোগ করা যায়, মাইনাস এ প্লাস এ ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু, এখানেও দেখো মাইনাস এ দ্বারা বিয়োগ করছি। তাহলে এবার কি বলবো, এবার বলবো হচ্ছে যোগের অনন্যতা, যোগের অনন্যতা, যোগের অনন্যতা, তাই না? তাহলে আমি এবার কি করব, যোগের সংযোগ করব, কারণ আমার এটাকে নালিফাই করতে হবে দুইটা মিলে। তো চলো করি। তাহলে মাইনাস এ প্লাস এ, এই দুটা যোগ করলাম, প্লাস এ ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু জিরো, তাই না? এই দুটা মিলে যোগ করছি, সরি, এ মাইনাস এ, এটা ঠিকঠাক, কারণ আমরা যেহেতু যোগের সংযোগ করছি, এবার যোগের সংযোগ। ওকে, তো যোগের সংযোগ করলাম। এরপরে কি করব আমরা, এরপরে হচ্ছে তোমার এই দুটা মিলে যোগের বিপরীতক করব। তাহলে দুইটা মিলে চলে যাবে জিরো প্লাস এ ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু, এই দুটাকেও যোগের বিপরীতক করলে কি হয়, জিরো হয়। এটাকে কি বলে, এটাকে বলা হয় যোগের বিপরীতক, যোগের বিপরীতক, যোগের বিপরীতক। ওকে, তো এবং ফাইনালি আমরা কি লিখবো, দেখো তো এ ইন্টু জিরো, জিরো প্লাস সামথিং ইজ ইকুয়ালস টু এ ইন্টু জিরো, ওইটাই প্লাস, ওইটাই প্লাস ইজ ইকুয়ালস টু, এই পাশে জিরো ছিল। তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি, এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি না অভেদক, অভেদক বলতে পারি তো, তাই না? তাহলে এটাকে লিখবো আমরা কি শেষে, এটা হচ্ছে যোগের অভেদক, অভেদক। ওকে, এটা হচ্ছে যোগের অভেদক। তো ফাইনালি আমরা কি পাইলাম, তাহলে তোমার এ প্লাস ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান। এই যোগের অভেদক দিয়ে শুরু করছিলাম, যোগের অভেদকেই এসে শেষ করছি, এবং ফাইনালি আমরা আমাদের কোয়েশ্চেনের ডিজায়ার্ড অ্যান্সার পেয়ে গেছি, এ ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু জিরো, যেটা প্রমাণ করতে বলেছিল ওটা আমরা প্রমাণ করে ফেলেছি, প্রমাণিত বা প্রুফড, প্রুফড। এরপরে চলো অসমতা রিলেটেড কিছু টার্ম দেখি আমরা। অসমতা কি, কিভাবে, কেন কাজ করে, এগুলো দেখি। সাপোজ ধরো যে এ বি দুইটা সংখ্যা দেওয়া আছে, যেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা আর রিয়েল নাম্বার। তো এ বি সংখ্যা দুইটা যদি রিয়েল নাম্বার হয়, তাহলে এ এর মান যদি বি এর থেকে বড় হতে পারে, অথবা এ এর মান বি এর সমানও হতে পারে, এ এর মান বি এর থেকে ছোটও হতে পারে। ব্যাপারটা কেমন, ধরো যে 3 এবং 5, 3 এবং 5, তাহলে কি দুইটার মধ্যে কোনটা বড়, 5 বড়, 3 ছোট। আমরা এটাকেও এ ধরতে পারতাম, এটাকে বি, অথবা এটাকে বি ধরে এটাকে এ ধরতে পারতাম, তাই না? তো বলছে, ওইটাই বলছে যে দুইটা সংখ্যা তুমি যদি অ্যাজিউম করো, তাহলে দুইটা সংখ্যার মধ্যে তুমি হয় সংখ্যা একটা আরেকটার থেকে বড় হবে, অথবা একটা আরেকটার থেকে ছোট হবে, অথবা সংখ্যা দুইটা সমান হবে। তারপরে কি বলছে দেখো, এ বি বিলংস টু আর হলে, মানে এ বি বাস্তব সংখ্যা হলে এর মান যদি বি এর থেকে ছোট হয়, তাহলে সি বিলংস টু আর, সি বাস্তব সংখ্যা হলে এ প্লাস সি, বি প্লাস সি এটা হবে, অথবা এ মাইনাস সি, বি মাইনাস সি হবে। বুঝি নাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, সাপোজ ধরো একটা সংখ্যা এ লেস দেন বি হলে, এ লেস দেন বি হলে আমরা যদি এই দুই পাশে কিছু একটা যোগ করে দেই, মানে মোট কথা এরকমই আর কি। সাপোজ সেম সংখ্যা দুই পাশে যোগ করে দিলাম, যোগ করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি না যে এ প্লাস সি, লেস দেন চিহ্ন ঠিক থাকলো, বি প্লাস সি, এটা কিন্তু আমরা জানি, কিন্তু এটা হচ্ছে এটার বাস্তব সংখ্যার এটার নিয়ম বা শর্ত। শর্তটা কি, ধরো যে এ বি, এটাই বোঝাইছে এখানে। তারপরে দেখো এখানে কি বলছে, এ বি দুটা বাস্তব সংখ্যা হলে এবং এর মানটা বি এর থেকে বড় হইলে এসি এর মানটা বিসি এর থেকে বড় হবে। যেখানে
সি এর মানটা 0 থেকে বড় এবং এসি যদি বিসি এর থেকে ছোট হতে পারে, যেখানে সি এর মানটা 0 থেকে ছোট। ব্যাপারটা কেমন? সাপোজ ধরো এ এর মানটা বি এর থেকে বড়। ওকে, তাহলে আমি যদি একটা সংখ্যা সি দিয়ে গুণ করি, সি মনে করো পজিটিভ, সি পজিটিভ গুণ করি, তাহলে এসি এর মানটা বিসি এর থেকে বড়ই হবে, তাই না? এখন আমি যদি সি নেগেটিভ কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি, যেমন এ বি এর থেকে বড়ই ছিল, সাপোজ ধরো এ বি এর থেকে বড়ই ছিল, কিন্তু আমি নেগেটিভ সংখ্যা মনে করো সি এর মান হচ্ছে -5 বা মাইনাস যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কি হবে? এসি চিহ্ন যেটা ছিল এটা উল্টায় যাবে, উল্টায় যাওয়ার পরে বিসি হবে। মানে নেগেটিভ দিয়ে গুণ করলে চিহ্ন উল্টায় যায়, এতটুকু মাথায় রাখলেই চলবে, বুঝছো? তারপরে দেখো 4 নম্বরে এ বি বিলংস টু আর, এ বি স্বাভাবিক সংখ্যা হলে, এ এর মান 0 থেকে বড় হলে, বি এর মান 0 থেকে বড় হলে, এবং এ প্লাস বি যেটা আছে এবং এ বি যেটা আছে এই দুটা 0 থেকে বড় হবে। মানে এ বি সি দুটো স্বাভাবিক সংখ্যা আছে যেটা বাস্তব সংখ্যা, এবং এ এর মান 0 থেকে বড়, বি এর মান 0 থেকে বড়। তো যেমন ধরো যে 0 থেকে বড় দুইটা মান নেই, যেমন ধরো 8 আর একটা ধরলাম 5, তাহলে 8 প্লাস 5 যে মানটা পাইলাম এই মানটা কি 0 থেকে বড় না? 8 প্লাস 5 13, 13টা 0 থেকে বড়, তাই না? আবার আমি আরেকটা মান ধরলাম, ধরো যে 5 আর 8 গুণ করো, 8 ইন্টু 5 কত পাইলাম? 40, 40টাও কিন্তু 0 থেকে বড়, তাই না? এই জিনিসটাই বোঝাইছে। তারপরে যেটা আছে এ বি বিলংস টু আর, এ বি যদি বাস্তব সংখ্যা হয়, এর মান যদি 0 থেকে বড় হয়, বি এর মান 0 থেকে ছোট হলে গুণ করলে সেটা নেগেটিভ হবে। বুঝি নাই? এই যে দেখো, মনে করো এ একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে 5, 0 থেকে বড়, তাই না? বি একটা সংখ্যা বলছে বি লেস দেন 0, মানে 0 থেকে ছোট একটা সংখ্যা, ধরো যে -3 নিলাম। দুটাকে গুণ করো তো, 5 ইন্টু -3 গুণ করলে কত হয়? -15। এই সংখ্যাটা কি 0 থেকে ছোট হচ্ছে না? এটাই বলছে যে এ বি দুইটা সংখ্যা, যেটা হচ্ছে একটা 0 থেকে বড় এবং 0 থেকে ছোট নিলে গুণ করলে তোমার কি হবে? যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা 0 থেকে ছোট হবে। আচ্ছা, তারপরে দেখো ব্যবধি। ব্যবধি টার্মটা কেমন হয়? কয়েক ধরনের ব্যবধি আছে। আজকের পর হোপফুলি তোমার ব্যবধি রিলেটেড আর কোনো প্রবলেম থাকার কথা না। আর ব্যবধি তোমার ইন্টারমিডিয়েটে অনেক লাগে। তো যখন ফার্স্ট ব্র্যাকেটে কিছু থাকে, সাপোজ ধরলাম আমি একটা পয়েন্ট এ এবং আরেকটা পয়েন্ট বি, ঠিক আছে? একটা পয়েন্ট এ এবং একটা পয়েন্ট বি ধরছি, বলছে যে এক্স, এই সেটটা বোঝো, এক্স বিলংস টু আর, মানে এক্স এমন একটা বাস্তব সংখ্যা যেটার মান এ এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। আচ্ছা, তোমরা ব্যবধি বুঝো? এই দেখো তো, সাপোজ ধরি এখানে এক্স এর মানটা কত হবে? এই পাশ বরাবর যত যাবে তত এক্স এর মানটা বি এর থেকে বড় হবে, তাই না? এক্স গ্রেটার দেন বি, এক্স এর মানটা যত এই পাশে যাবে তত বি এর থেকে বড় হবে। আবার এই টার্মটা কি? এই টার্মটা হচ্ছে এ থেকে এক্স এর মানটা বড়, এ থেকে এক্স এর মানটা বড়, বি থেকে ছোট, এ থেকে এক্স এর মানটা বড় লেস দেন বি, এই পোর্শনটা। আর এই পোর্শনটা কি? এই পোর্শনটা হচ্ছে এ, এ থেকেও ছোট এক্স এর মানটা, তাই না? এখানে এক্স এর যে মানগুলো বসবে সেটা হচ্ছে এ এর থেকেও ছোট, তাহলে এটা কি লিখতে পারি? এক্স লেস দেন এ, মানে এ এর থেকেও ছোট টার্ম। তাহলে তাই যদি হয়, এখন দেখো তো মুক্ত বা খোলা ব্যবধি, বা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, মানে কি এ বাদ দিয়ে এর থেকে বাকিগুলো, এখানে একটা গোল্লা দিবা প্রথমত, গোল্লা দেওয়ার পরে কখন গোল্লা ভরাট হবে আর কখন হবে না। এখন দেখো এ বাদে এর থেকে বড়, মানে এ বাদে এর থেকে বড়, এবং বি বাদে বি এর থেকে ছোট, এ বাদে এর থেকে বড় এই অংশ, বি বাদে বি এর থেকে ছোট এই অংশ, তাই না? তাহলে আমরা কি করব জানো? এটাকে দুইটাকে বোল্ড করে দেব, এভাবে বোল্ড করে দিব, কিন্তু এই দুটার বৃত্ত ভরাট হবে না, কারণ এ আর বি বাদ, ঠিক আছে? তার পরেরটা দেখো, পরেরটাতে বলছে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি কেমন? এ বি একটা মনে করো একটা দেওয়া আছে, এখানে বলছে এক্স এমন একটা বাস্তব সংখ্যা যেখানে এ এর মান এক্স এর সমান অথবা এক্স এর থেকে বড় এবং বি এর মান এক্স এর সমান অথবা এক্স এর থেকে ছোট, ঠিক আছে? আচ্ছা, তো কেমন হচ্ছে ব্যাপারটা? ধরো এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি। এখন বলছে এ এ এ বি দুইটাই হচ্ছে বাস্তব সংখ্যা, এ এর মানটা যেটা আছে, এ এর মানটা এক্স এর সমান এবং এক্স এর থেকে বড়, এ এর মানটা এক্স এর সমান এবং এক্স এর থেকে বড়। তাহলে এক্স এর সমান হওয়ার কারণে বৃত্ত ভরাট করে দিব, এটা হচ্ছে এক্স এর সমান এবং এক্স এর থেকে বড়। আবার বি এর মানটা কি হয়েছে? এক্স এর সমান অথবা এক্স এর থেকে ছোট, তাই না? তাই যদি হয়
বি এর মানটা যদি এক্স এর সমান হয় তাহলে কি হবে, বৃত্ত ভরাট হবে। এবং এক্স এর থেকে ছোট মান কোনগুলো, এই যে এগুলো, তার মানে এই অংশটা বোল্ড হবে, তাই না? তার মানে এই অংশটার কথা বলছে। হোপফুলি বুঝছো। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। সেকেন্ড ব্র্যাকেট মানে কি, আগেরটাতে ছিল ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মানে ওটা বাদে বাকিগুলো, আর সেকেন্ড ব্র্যাকেট মানে ওটা সহ ওটার ভিতরের গুলো। বুঝছো? তারপরে চলো পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে তোমার খোলা বদ্ধ ব্যবধি। মানে কি, দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট, মানে একটার থেকে বড় কিন্তু আরেকটার সমান এবং আরেকটার থেকে ছোট। এটাই বলছে, দেখো এক্স বিলংস টু আর সাবস দ্যাট, যেন এক্স এমন একটা বাস্তব সংখ্যা যেন এক্স এর ভ্যালুটা, এক্স এমন একটা বাস্তব সংখ্যা যেন এক্স এর ভ্যালুটা কি হবে, এর থেকে বড় হবে। এ কিন্তু হবে না, ধরো একটা পয়েন্ট এ এবং একটা পয়েন্ট বি নিলাম, কি হবে, এর থেকে বড় হবে কিন্তু এ হবে না। কিন্তু কিন্তু কতদূর পর্যন্ত, বি হবে কিন্তু বি এর থেকে ছোট হবে। ঠিক আছে, এই যে দেখো ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল সাইন দ্বারা এটাই বোঝায়। তাহলে এ এর থেকে বড় হবে, এ হবে না, তাই বৃত্ত ভরাট করব না, মাঝখানে বোল্ড করব। কিন্তু বি এর সমান এবং বি এর থেকে ছোট, তাহলে বি তে বৃত্ত ভরাট করলাম এবং বি এর থেকে ছোট, মূলত এই অংশটা। পরবর্তীতে দেখো খোলা বদ্ধ ব্যবধি, এটা কি আগেরটার মতোই না? সাপোজ এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট হলে, এখানে কি বলছে, এক্স এমন একটা বাস্তব সংখ্যা যেন এর মানটা এক্স এর থেকে ছোট এবং এক্স এর থেকে বড়, এর মানটা এক্স এর থেকে বড় এবং বি এর থেকে ছোট। তাহলে এর মানটা কিন্তু এক্স এর সমানও বলা আছে। তাহলে চলো কি কি বলছে, a এর মানটা x এর সমান, সমান বলার কারণে বৃত্ত ভরাট হবে এবং x এর থেকে বড়, x এর থেকে বড় কত দূর পর্যন্ত, a এর মানটা কিন্তু b এর থেকে ছোট, মানে b না, b বাদ দিয়ে b এর থেকে ছোট, এই যে এই অবধি বৃত্ত ভরাট হবে। এটাই হচ্ছে সেই ডিজায়ার্ড সংখ্যা রেখা। পরেরটা দেখো অসীম খোলা ব্যবধি। এটা আবার কেমন জিনিস ভাইয়া? সাপোজ একটা পয়েন্ট নিলাম আমরা এ পয়েন্ট, ঠিক আছে, বলছে এক্স এমন একটি বাস্তব সংখ্যা যেটা এক্স গ্রেটার দেন এক্স লেস দেন এ। মানে কি, এক্স লেস দেন এ মানে হচ্ছে তোমার এক্স এর মানটা এর থেকে ছোট। আচ্ছা, এই পাশে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যায়, এই পাশে ইনফিনিটি পর্যন্ত যায়, 1 2 3 4 করে ইনফিনিটি পর্যন্ত যায়। এখন কি বলছে দেখো, এক্স এর মানটা যদি এর থেকে ছোট কিন্তু কত দূর পর্যন্ত সেরকম কিছু বলছে কি না। তার মানে হচ্ছে এক্স এর মানটা কি, দেখো তো বৃত্ত প্রথমে আঁকালাম, এক্স এর মানটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, তার মানে হচ্ছে এ হবে না, এর থেকে ছোট হবে। সাপোজ এই একটা সংখ্যা রেখা, এখানে কি হয়েছে তোমার বাস্তব সংখ্যা হবে এক্স এর মানটা এবং এর সমান বা এর থেকে বড়। ধরো একটা সংখ্যা এ আছে, কি বলছে, এর সমান, তার মানে বৃত্ত ভরাট হবে এবং সরি এর থেকে ছোট। তো মাইনাস ইনফিনিটি আছে, এই বরাবর হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাই না? তাহলে এ বরাবর যদি মাইনাস ইনফিনিটি হয়, মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত এটা বোল্ড করব। করার পরে এও তো, কারণ এর পাশে দেখো থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মানে কি, ওইটাও নিতে হবে, ওইটা সহ বাকিটা। হোপফুলি বুঝতে পারছো। এরপর থেকে হোপফুলি সংখ্যা রেখা রিলেটেড কোনো প্রবলেমে তোমাদের অসুবিধা হবার কথা না। তারপর দেখো ঊর্ধ্ব সীমিত সেট। ঊর্ধ্ব সীমিত সেট কোনটা? বাস্তব সংখ্যার কোনো উপসেট এর জন্য, মনে করো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের কোনো একটা উপসেট এ আছে, এর জন্য এমন একটি বাস্তব সংখ্যা এম পাওয়া যায় যা এর যে কোনো উপাদানের সমান বা বৃহত্তর। অর্থাৎ এক্স বিলংস টু এর জন্য একটা এম পাবো, এম যেটা হবে এক্স এর সমান অথবা এক্স এর থেকে বড়, তাই না? তাহলে এ সেটটিকে ঊর্ধ্বসীমিত সেট বলা হয় এবং এম কে বলা হবে কি, এম কে বলা হবে ঊর্ধ্বসীমা। যেমন ব্যাপারটা একটু লক্ষ্য করো, এ একটা সেট দেওয়া আছে -2 -1 0 1 2 3 4 5 6, তাই না? তাহলে ঊর্ধ্বসীমিত সংখ্যার সেট এটা, তাই না? দেখো দেখো নেগেটিভ থেকে শুরু হয়েছে, মোট কথা ভাই সোজা বাংলা কথাই বুঝে রাখো, নেগেটিভ থেকে শুরু হয়েছে এবং পজিটিভের দিকে যাচ্ছে, সেখানে তোমার এই সেটটাকে ঊর্ধ্বসীমিত সংখ্যার সেট বলা হয় এই টাইপের। এবং এটার ঊর্ধ্বসীমা হয় সর্বোচ্চটা যেটা পাওয়া যায়। যদিও বা বলা আছে দেখো এখানে, যদি এমন একটা সেট হয় যেটা হচ্ছে বাস্তব সংখ্যা এম পাওয়া যায় এবং এর যে কোনো উপাদানের জন্য সমান বৃহত্তর, মানে এর অন্তর্ভুক্ত হবে এক্সটা, এর অন্তর্ভুক্ত এক্স অবশ্যই, এবং এর ঊর্ধ্বসীমা, এটার ঊর্ধ্বসীমা কত, 7, তাই না? এটার ঊর্ধ্বসীমা হবে তাহলে 7। তাহলে এরপরে চলো দেখি নিম্ন সীমা কি।
এখন দেখি আমরা নিম্ন সীমিত সংখ্যার সেট। নিম্ন সীমিত সংখ্যার সেট কোনো একটা বাস্তব সংখ্যা উপসেট এর জন্য যদি এমন একটা বাস্তব সংখ্যা m পাওয়া যায় যেটা হচ্ছে এর যে কোনো উপাদানের সমান অথবা ক্ষুদ্রতর, তাই না? তাহলে এটাকে বলা হয় x এর মানটা এর মধ্যে থাকলে এটাকে বলা হয় নিম্ন সীমিত সংখ্যার সেট এবং m কে বলা হয় নিম্ন সীমা। ব্যাপারটা দেখো, যেমন আগেরবার কি হয়েছিল, নেগেটিভ থেকে শুরু হয়ে বড়তে গিয়ে আটকাইছিল, তাই না? এবার দেখো তো ডট 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 ইনফিনিটি পর্যন্তই যাচ্ছে এটা, কিন্তু শুরু হয়েছে কত থেকে? -1 থেকে। এইটা হচ্ছে নিম্ন সীমিত সংখ্যার সেট এবং এটার নিম্ন সীমা কত হবে তাহলে বলো তো, গেস করে। আগেরবার ছিল ঊর্ধ্ব সীমিত সংখ্যার সেট, এবার নিম্ন সীমিত সংখ্যার সেট। নিম্ন সীমা হবে -1। ওকে, তারপরে হোপফুলি বুঝতে পারছো। দেখো, সীমিত সেট। সীমিত সেট কি? কোনো বাস্তব সংখ্যার উপসেট ঊর্ধ্ব সীমিত ও নিম্ন সীমিত উভয় ধরনের হয়, তাকে সীমিত সেট বলা হয়। সাপোজ আগেরবার কি হয়েছিল তোমার, -1 -2 -3 ডট 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 -ইনফিনিটি থেকে 7 পর্যন্ত আসছিল, আসার পরে শেষ হয়েছে। আর এইবার কি হয়েছে, এবার দেখো নিম্ন সীমিত সংখ্যার সেট -1 0 1 2 3 থেকে ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। এই দুটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকে, তাই না? কিন্তু সীমিত সেটের ক্ষেত্রে কি হয়, এটার একটা সীমা আছে। সাপোজ ধরো আমি সীমাটা -3 -2 -1 0 1 2 3, ওকে, আমি এই পর্যন্ত লিমিটেড করে দিলাম। তার মানে কি, একটা ঊর্ধ্ব সীমিত নিম্ন সীমিত উভয় ধরনের হয়, সেটা হচ্ছে সীমিত সেট। নিম্ন সীমিতও আছে, ঊর্ধ্ব সীমিতও আছে, দুইটা মিলে। তো এইটাকেই বলা হয় সীমিত সেট। মানে আগেরটা ছিল আনলিমিটেড, আমি ওটাকে লিমিটেড করে দিছি এইটুকু জায়গার মধ্যে। পরে দেখি লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা। লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা কি? কোনো ঊর্ধ্ব সীমিত সেটের ঊর্ধ্ব সীমাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটিকে বলা হয় লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা। যেমন ধরো যে এ একটা পয়েন্ট আছে এখানে, এইভাবে ঊর্ধ্বসীমিত সেট, ঊর্ধ্বসীমিত সেটের সুপ্রিমাম কত হবে? 7 মাইনাস থেকে ডট 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 চলতে আছে এখানে, এটা সর্বোচ্চ কত হবে? 7 হবে এবং এটার সুপ্রিমাম হবে 7, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে গরিষ্ঠ নিম্ন সীমা। কোনো নিম্ন সীমিত সেটের সীমাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটিকে গরিষ্ঠ নিম্ন সীমা বলে। ব্যাপারটা কেমন? বি এর মান দেখো -1 -2 -1 0 1 2 3 করে চলতে আছে। এটা কি? এটা নিম্ন সীমিত সেট। নিম্ন সীমিত সেটের সর্বনিম্ন মানটা কত? -1, এই জন্য এটা হচ্ছে ইনফিমাম। ইনফিমামটা হবে তোমার -1, ঠিক আছে? তারপরে দেখো, আমাকে একটা ইকুয়েশন দিয়ে বলছে যে এখানে দেখাও যে সুপ্রিমাম এবং ইনফিমাম কত। প্রথমত এস এর সেটটা বের করি। এস ইজ ইকুয়ালস টু এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা এবং এমন সংখ্যা যেটার বর্গ 7 থেকে তোমার হচ্ছে 39-এর মধ্যে। আচ্ছা, তাহলে কত হইতে পারে? সাপোজ ধরো 2 দুগুণে 4, 4 হবে না, 5 5 5 25, 3 3 তিরিকা 9, 3 তিরিকা 9 হবে 3, কারণ 3 কে বর্গ করলে তুমি কত পাচ্ছ? 7 9 পাচ্ছ, যেটা 7 এর থেকে বড়। 4 4 কে বর্গ করলে কত? 16, 5 5 5 25, 6 6 36, 36 পর্যন্ত হবে, 7 7 49, দেখো 39 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে সেটটা হচ্ছে এরকম, তাই না? এরকম একটা সীমিত সংখ্যার সেট। এটার সুপ্রিমাম এবং ইনফিমাম কত? এটার সুপ্রিমাম কত তোমরাই বলো তো? সুপ্রিমাম হচ্ছে তোমার সুপিরিয়র যে মানটা আছে, এটা সুপ্রিমাম হবে তোমার 6, তাই না? এবং ইনফিমাম কত? ইনফিমাম হবে তোমার ইনফিমাম অফ এস, এটা হবে কত? এটা হবে 3, তাই না? আচ্ছা, তারপরে ম্যাথটাতে দেখো এখানে কি বলছে। এখানে বলছে একটা সেট দেওয়া আছে এস। এস সেটটা আমরা যদি আরেকটু ভেঙে লেখার চেষ্টা করি, কেমন যেন হয়ে আছে, তাই না? তাহলে যদি এটা একটু ভেঙে লেখার চেষ্টা করি, এস সেটটা আগে বুঝি। দেখো n/n+1 এরকম আছে, তাই না? সাবস দ্যাট এমন একটা সংখ্যা যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। সেটটির সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করো। তাহলে দেখো তো, উপরে n থাক, নিচে n যদি আমি কমন নিই তাহলে কি পাই? 1 + 1/n, এরকম, তাই না? সাবস দ্যাট n বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা এরকম। তো এটা যদি হয়, আমরা উপরে নিচে n কাটাকাটি করতে পারি, তাহলে s ইজ ইকুয়ালস টু আমরা পাই 1/1 + 1/n। এমন একটা সেট পাইছি দেখো যেটা n বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা, তাই না? তাই যদি হয়, এখন চলো তো এটার ভ্যালু কত পাই আমরা। তাহলে s ইজ ইকুয়ালস টু, প্রথমত এখানে 1 বসাও তো, তাহলে কত পাবা? 1 + 1 2,
1/2, মানে শুরু হবে 1/2 দিয়ে, তারপরে কত, এখানে 2 বসাও তো, কত পাবা, 2 বসাইলে ধরো যে বা এখানে একটু রাফ করি, ধরো যে 2 বসাইলাম, 2 বসাইলে 2 + 1 3, আর এটা উপরে চলে যাবে, দ্যাট মিনস হচ্ছে তোমার 2/3। কিভাবে দেখো, 2 বসাইলাম, মনে করো 1/1 + 1/2, n এর জায়গায় 2 বসাইছি, তাহলে এটা কি হবে, 2 আর 1 এ 3, মানে নিচে থাকলো 3, আর এই দুইটা কি উপরে চলে যাবে, দ্যাট মিনস 2, এখানে হবে 2/3। তাহলে পরেরটা কি হবে, পরেরটা এখানে যদি 3 বসাও, 3 বসাইলে কি হবে, 3 + 1, নিচে থাকবে 4 আর উপরে থাকবে 3, তাহলে উপরে থাকবে 3, নিচে 4। সিমিলারলি এখানে 4 বসাও, 4 + 1, নিচে থাকবে 5, উপরে থাকবে কত, উপরে থাকবে হচ্ছে 4, ডট 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 ডট। আচ্ছা, এখানে এখন আমি যদি ইনফিনিটি বসাই, মানে একবারে অসীম, 1/∞ মানে কত, 0, তাই না? তাই যদি হয়, দেখো 1/∞ মানে যদি 0 হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1/1 + 0, দ্যাট মিনস কত, 1। তাহলে সবার শেষের সংখ্যাটা কত পাবো এখানে, এখানে পাবো হচ্ছে তোমার ডট 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 দিয়ে 1, 1 এ গিয়ে শেষ হবে। এখন কি বলছে, সেটটির সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করো। সেটটির সুপ্রিমাম কত, সর্বোচ্চ মান, সুপ্রিমাম অফ এস, সুপিরিয়র মান কত, 1, এবং ইনফিমাম কত, ইনফিমাম অফ এস, এস এর ভ্যালুটা কত পাবো আমরা, এস এর ভ্যালুটা পাবো হচ্ছে হাফ, তাই না? হোপফুলি বুঝতে পারছো কেন ইনফিমামটা হচ্ছে নিম্নমানটা পাইছি, আর সুপ্রিমামটা সর্বোচ্চ যেটা পাইলাম ওটা বসাই দিলাম। হোপফুলি বুঝতে পারছি। চলো পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটাতে কি বলছে এখানে দেখো, s belongs to r স্বাভাবিক সংখ্যা 2x² + 3x - 5, এই মানটা লেস দেন ইকুয়ালস টু 0 হলে ইনফিমাম এবং সুপ্রিমাম নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন এটা। চলো এই ম্যাথটা সলভ করা যাক। তো এখানে যেটা বলা আছে, তো এই অনুপাতে আমরা আগে এটার মিডল টার্মটা করে নিই। এখানে কি বলা আছে দেখো তো, 2x² + 3x - 5, তাই না? লেস দেন অর ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখি তো, 2x² + 3x - 5 লেস দেন অর ইকুয়ালস টু 0। আচ্ছা থাকলো। তাহলে আমরা কি লিখতে পারি, 5, 5 দুগুণে 10, আচ্ছা 10 না, তাহলে 2x² 2x² প্লাস 5 দুগুণে 10, 10 কে কিভাবে লিখতে পারি, 5 আর 2 মাইনাস, তাহলে কি লিখতে পারি, প্লাস 5x মাইনাস 2x মাইনাস 5 লেস দেন অর ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এটাকে কি লিখতে পারি দেখো তো, দুইটার মধ্যে x কমন যায়, x কমন নিলে 2x প্লাস 5, তাই না? মাইনাস 1 কমন নিলে 2x প্লাস 5, এটা লেস দেন অর ইকুয়ালস টু 0। তাই যদি হয় 2x প্লাস 5 কমন নিলে x মাইনাস 1 লেস দেন অর ইকুয়ালস টু 0, তাই না? তো ফাইনালি আমরা কি পাচ্ছি, 2x প্লাস 5 x মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু 0। আর দেখো তো, হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তো এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0 লেখার থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি। এখানে যদি আমি 2 কমন নিলে, এই এই কোশ্চেনটার মধ্যে 2 কমন নেব, 2 কমন নেই, তাহলে x প্লাস 5/2 ইন্টু x মাইনাস 1 লেস দেন অর ইকুয়ালস টু 0, এটা পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা এখন আমি কোয়েশ্চেনে লিখি দেখো। তাহলে আমরা কি পাইছি, s ইজ ইকুয়ালস টু x সাবস দ্যাট আর রিয়াল নাম্বার, x এমন একটা বাস্তব সংখ্যা যেন, কি পাইছিলাম আগে, আমরা ফাইনাল অ্যান্সারে x বিলংস টু 2, 2 ইন্টু x প্লাস 5/2 ইন্টু x মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু 0। তাহলে এটা এখানে লিখি, চলো, 2 ইন্টু x প্লাস 5/2, x প্লাস 5/2 ইন্টু এক্স মাইনাস 1, এই ভ্যালুটা কত পাইছিলাম, লেস দেন অর ইকুয়ালস টু 0। এটা তো মিডল টার্ম করে পাইলাম, রাইট? এই যে এখান থেকে মিডল টার্ম করে এখানে পাইলাম, ভ্যালুটা বসাইলাম, দেন আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু আর রিয়াল নাম্বার, এমন একটি বাস্তব সংখ্যা যেন, এই 2টা ওখানে ভাগ করে দাও না, তাহলে কি হয়, এক্স প্লাস 5/2 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন অর ইকুয়ালস টু 0। এতটুকু তো লিখতেই পারি, তাই না? তাহলে x এমন একটা বাস্তব সংখ্যা যেখানে x প্লাস 5/2 এবং x মাইনাস 1, এই মানটা তোমার হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু 0। কোনো একটা লেস দেন অর ইকুয়াল থাকলে তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি জানো, সেটাকে ইনফিমাম আকারে বা সুপ্রিমাম আকারে
যদি লিখতে চাই তাহলে আমাদেরকে এটাকে ভাঙতে হবে আগে। কিভাবে ভাঙবো দেখো, তাহলে x বিলংস টু r এমন একটি বাস্তব সংখ্যা যেন x এটা যদি হয়, এখানে দেখো যদি এরকম থাকে কখনো x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, যে কোনোটা থাক, লেস দেন জিরো বা ইকুয়াল জিরো থাকে, এটা নিয়ম কি, তোমাকে ছোটটার থেকে ছোট এবং বড়টার থেকে বড় এর মধ্যে লিখতে হয়। মানে ব্যাপারটা এরকম। তা আমি যদি এটাকে এভাবে লিখতে চাই, বোর্ড নেই তাই মিশাইতে পারলাম না, সরি। এখানে দেখো -5/2 থেকে এই এই মানটা হবে লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স, এবং এক্স এর মানটা ছোট বা সমান হবে 1 এর বা 1 এর। ওকে, এইভাবে এটাকে ভাঙতে পারি, এটাই এখানে দেখাইছি। দেন আমরা কি করতে পারি, তাহলে x বিলংস টু r এমন একটা রিয়েল নাম্বার সাবস দ্যাট -5/2 থেকে x এর মধ্যে, আর হয়তো হোপফুলি লেখার প্রয়োজন নেই, তারপরও এই লাইনটাই আমি আবার রিপিট করছি, -5/2 থেকে বড় বা সমান x এর মানটা এবং লেস দেন অর ইকুয়ালস টু 1, মানে ছোট অথবা সমান 1। তার মানে আমরা এটার ইনফিমাম আর সুপ্রিমাম কি পাবো, হোপফুলি এতক্ষণে তোমরা বুঝেই গেছো। তারপর আমি লিখে দিচ্ছি, দেখো এটার ইনফিমাম পাবো হচ্ছে মিনিমাম ভ্যালুটা বা লঘিষ্ঠ, কি বলে ইনফিমাম এর বাংলা হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা। তো ইনফিমাম পাবো হচ্ছে তোমার ইনফিমাম হচ্ছে -5/2, আর এটার সুপ্রিমাম কত পাবো, সুপ্রিমাম পাবো কত, 1। হোপফুলি বুঝতে পারছি। সুপ্রিমাম কত পাইছি, 1। ইনফিমাম কত পাইছি, -5/2। ওকে, আর শুরুতে এই ম্যাথটা কিছু করিনি, দেখো শুরুতে মিডল টার্ম করলাম, মিডল টার্ম করার ফলে আমরা এরকম একটা ভ্যালু পাইছি, এই ভ্যালুটা এখানে বসাইছি, এখানে বসানোর পরে এই 2টা ওই পাশে ভাগ করে দিছি, দেওয়ার পরে এটা গুণ করেছি, দুইটা গুণ করার পরে এটাকে ভাঙছি, ভাঙার পরে কি হয়েছে, ছোটটার থেকে বড় এবং বড়টার থেকে ছোট হয়েছে, যেহেতু লেস দেন অর ইকুয়াল 0 আছে, এটা অভেদকের নিয়ম। তো এখন x বিলংস টু r, মানে ছোটটার থেকে বড়, বড়টার থেকে ছোট হওয়ার কারণে এখানে ইনফিমাম পাচ্ছি -5/2 এবং সুপ্রিমাম পাচ্ছি 1। হোপফুলি বুঝতে পারছো। এবার চলো দেখি আমরা পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু, পরম মান কি। আচ্ছা, তোমাদের কখনো বুঝে আসে বা মাথায় চিন্তা আছে না, আমি যখন কোনো -5, -6 বা মাইনাস কোনো একটা ভ্যালু পরম মানে ইনপুট করি, পরম মান কিভাবে এটা পজিটিভ ভ্যালু দেয়, তাই না? আমরা যে কোনো নেগেটিভ ভ্যালু ইনপুট করি, পরম মান কিভাবে এটার পজিটিভ ভ্যালু আউটপুট দেয়। চলো তো দেখি পরম মান জিনিসটা কি সেটা আগে জানতে হবে। পরম মান ইজ ইকুয়ালস টু এক্স, এক্স হবে পরম মানের ভ্যালুটা যখন এক্স এর মানটা হবে 0 থেকে বড়, অথবা -x 0 থেকে বড় অথবা 0 সমান। আর -x যেটা যখন হবে তখন কি হবে, x এর ভ্যালুটা 0 থেকে ছোট। বুঝিনি ভাইয়া, চলো আমি বুঝাই বলি। মানে কি, সাপোজ আমি x এর মধ্যে 0 অথবা 0 থেকে বড় একটা ভ্যালু ইনপুট দিছি, সাপোজ 5 এর মডুলাস, x সেটাকে প্রসেস করে তোমাকে কি ভ্যালু দেবে, 5টাকে পজিটিভ রাখবে, ঠিক আছে, পজিটিভ রাখার কারণে 5ই পাচ্ছি। এইবার সাপোজ আমি মডুলাসের মধ্যে -5 দিলাম, তখন মডুলাস কি করবে জানো, এই যে দেখো তো, মাইনাস যদি দেই মানে x এর ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, তখন মডুলাস সামনে একটা মাইনাস নিয়ে এসে -5, এই দুইটা মিলে তখন হয়ে যায় +5 +5, বুঝছো? তো মডুলাসটা এটা যেহেতু হিজিবিজি হয়েছে, আমি আবার লিখি, মডুলাস অফ x ইজ ইকুয়ালস টু তোমার প্রথমত x যখন, কখন x এর মানটা যদি 0 থেকে বড় বা সমান ইনপুট দেই, আর -x কখন x এর ভ্যালুটা যখন 0 থেকে ছোট ইনপুট দিব। ওকে, তাহলে এবার এইটা দেখো, এটাতে কি বলছে, এ বি বিলংস টু আর হলে a প্লাস বি মডুলাস অফ এ প্লাস বি এর মডুলাস টু এ প্লাস বি, এটা প্রমাণ করো, এটা প্রমাণ করতে বলছে, রাইট? চলো এটা প্রমাণ করি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো এখানে কি বলছে, এ প্লাস বি এ বি বিলংস টু আর, মানে এ বি এমন একটা বাস্তব সংখ্যা যার জন্য এ প্লাস বি লেস দেন অর ইকুয়ালস টু এ এর মডুলাস প্লাস বি এর মডুলাস। তার মানে কি হচ্ছে, মানে আমি এটা প্রমাণ করার জন্য শুরুতে একটা কথা লিখছি, দেখো তো এটা তোমরা বুঝো কিনা। ধরো যে কোনো দুইটা সংখ্যা এ বি এর মানটা লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ এ বি।
এই জিনিসটা বোঝো কিনা দেখো তো। কেন লিখলাম ভাইয়া এটা? মানে তুমি ধরো যেকোনো একটা সংখ্যা 3, -5 ধরলাম। ওকে? তাহলে গুণ করলে কত পাবো? -15। কিন্তু আমি যদি 3, -5 গুণ করে মডুলাসে বসাই তখন কি পাবো? +15। ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে না? তার মানে এটা হয় তোমার বড় হবে অথবা সমান হবে, কিন্তু কখনো এই ভ্যালুটা ছোট হবে না ab এর থেকে। তাই না? মডুলাসের ভ্যালুটা হয় বড় হবে অথবা সমান হবে। এটাই বোঝানো হয়েছে। এখন মডুলাসের একটা প্রপার্টি কি? মনে করো সাপোজ এ, বি এর মডুলাস দেওয়া আছে। এটাকে আমরা ভেঙে, ভেঙে আলাদা, আলাদা মডুলাস আকারেও লিখতে পারি। মডুলাস অফ এ ইনটু মডুলাস অফ বি। আলাদা, আলাদাভাবেও লিখতে পারি। ঠিক আছে? তো আমি সেটাই করছি। দেখো, আমি দুই পাশে 2 দিয়ে গুণ করি। তাহলে 2ab লেস দেন অর ইকুয়ালস কি পাবো? 2 মডুলাস অফ এ ইনটু মডুলাস অফ বি, মানে মডুলাসকে ভেঙে দিছি। ভাঙতেই পারি, রাইট? এবার বোথ সাইডে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ দিব। মডুলাস অফ এ এর উপর হোল স্কোয়ার প্লাস 2ab আগের থেকে ছিল প্লাস মডুলাস অফ বি এর উপর হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু 2 মডুলাস অফ এ এর উপর স্কোয়ার প্লাস 2 মডুলাস অফ এ মডুলাস অফ বি প্লাস মডুলাস অফ বি এর উপর হোল স্কোয়ার। ওকে, এতটুকু তো বুঝতে পারছো। জাস্ট কিচ্ছু করি নাই। কি করছি? এ স্কোয়ার লিখে দিই এখানে, মডুলাস অফ এ স্কোয়ার প্লাস মডুলাস অফ বি স্কোয়ার দ্বারা যোগ করে যোগ করে ওকে, বোথ সাইডে আমরা যোগ করছি। এরপরে কি লিখতে পারি তাহলে দেখো তো? মডুলাস অফ এ এর উপর স্কোয়ার, তার মানে কি মডুলাসের যে কোনো একটা ভ্যালু পাই ওটার উপর স্কোয়ার করলে কি হবে? পজিটিভ হবে ভ্যালুটা, তাই না? তাহলে এটা কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? লেস দেন অর ইকুয়ালস টু। এখন দেখো তো, মডুলাস অফ এ এর উপর স্কোয়ার, এটাকে আমরা এরকমই রেখে দেবো, কোনো সমস্যা হচ্ছে না। আগেরটাকে ভাঙছি, এটা এরকমই রাখবো। প্লাস 2 মডুলাস অফ এ মডুলাস অফ বি প্লাস মডুলাস অফ বি এর উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এ প্লাস বি এর উপরে হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে, তাই না? লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি এর উপরে হোল স্কোয়ারের সূত্র পড়ে। এতটুকু বুঝছি। মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি এর সূত্র এখান থেকে পড়ছে। এটা ছিল মডুলাস অফ বি। তাহলে তাই যদি হয় আমরা কি এটাও লিখতে পারি? মডুলাস অফ এ প্লাস বি এর উপরে হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি এর উপরে হোল স্কোয়ার, তাই না? এটা তো লিখতে পারি। তাহলে তাই যদি হয় তাহলে আমরা অতএব কি লিখতে পারি? বা তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এর উপরে হোল স্কোয়ার, মডুলাসের উপরে স্কোয়ার মানে মডুলাস উঠে গেল মনে করো, ইজ ইকুয়ালস টু লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি এর উপরে হোল স্কোয়ার। আমার কোশ্চেনে কি চাইছে? এটাই চেয়েছে, তাই না? লেস দেন অর ইকুয়ালস টু, অতএব প্রুভড। এটা এই লাইন থেকে এই লাইন লিখছি। ওকে, কনফিউজ হয় না আবার। তারপরে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। আচ্ছা, কোনো কিছু পরম মান দিয়ে দেওয়া আছে ভাইয়া, সাপোজ ধরো এক্স মডুলাস অফ এক্স লেস দেন সামথিং, ধরো যে এ, যে কোনো একটা সংখ্যা। তাহলে এটাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করলে আমরা পাবো মাইনাস এ থেকে এক্স এর মানটা বড় এবং লেস দেন এ। ওকে, সাপোজ আমি একটা মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 5, এরকম একটা সংখ্যা আমি দিছি। তাহলে আমি এটা কি লিখতে পারবো? -5 লেস দেন অর ইকুয়ালস টু এক্স লেস দেন অর ইকুয়ালস টু 5, তাই না? মোট কথার কথা বুঝো। মডুলাস অফ গরু, সাপোজ ধরো গরু লেস দেন অর ইকুয়ালস টু যে কোনো একটা সংখ্যা, ধরি প্রতীকী সংখ্যা ধরলাম এই। তাহলে কি লিখতে পারবো? এটাকে যদি ভেঙে লিখতে চাই, -a লেস দেন অর ইকুয়ালস টু গরু লেস দেন অর ইকুয়ালস টু এ। এতটুকু হোপফুলি বুঝতে পারছো, তাই না? এটা যদি হয় তাহলে চলো আমরা এখন ম্যাথ সলভ করা শুরু করতে পারি। এখানে কি বলছে দেখো, x-4 লেস দেন 2 হলে x-4 লেস দেন 2, আমি একটু আগে শিখাইছি ভাইয়া মডুলাসটাকে কিভাবে বাদ দিয়ে দিব। এইভাবে বাদ দিতে পারি, -2 থেকে x-4 এর ভ্যালুটা বড় এবং লেস দেন 2 2 থেকে ছোট, তাই না? তাই যদি হয় এখন আমরা চলো তো ক্যালকুলেট করি। কি 4 আছে, 4টাকে যদি আমরা যোগ করে দেই সব পাশে তাহলে কি পাবো? এখানে পাবো 2, আচ্ছা -2 + 4 লেস দেন
এক্স মাইনাস 4 প্লাস 4 লেস দেন 2 প্লাস 4। ওকে, 4 দ্বারা যোগ করে দিছি। তাহলে ফাইনালি অ্যান্সার কি পাবো দেখো তো। ফাইনালি অ্যান্সার পাবো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো এখানে। ফাইনালি অ্যান্সার পাবো কত? ফাইনালি অ্যান্সার পাবো হচ্ছে ইজ ইকুয়ালস টু -2 প্লাস 4 মানে কত? মানে হচ্ছে 2 লেস দেন এক্স লেস দেন 6, তাই না? এটাই অ্যান্সার, এটাই ডিজায়ার্ড আনসার। পরের ম্যাথটাতে যাই। এর পরের ম্যাথটাতে দেখো এখানে বলছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। মানে এতক্ষণ আমরা দেখলাম যে মডুলাস থাকলে এটাকে ভাঙবো কিভাবে, এবার দেখবো যে মডুলাস না থাকলে এটাকে গড়বো কিভাবে। দেখো তো কি বলছে, -8 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন, এখানে ইকুয়াল ছিল, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2, তাই না? আচ্ছা, এখন যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে তখন আমরা ফার্স্ট কাজ যেটা করতে হয় সেটা কি করতে হয়, দুটার গড় করতে হয়। তো চলো দুটার গড় নির্ণয় হোপফুলি শিখছো। এখানে যে সংখ্যা দুটা সংখ্যা লিখবো। কত ছিল? 8 প্লাস 2, দুটো যোগ করলাম, করে কয়টা সংখ্যা যোগ করছি? দুইটা, তাই 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত পাচ্ছি দেখো তো, দুইটার গড় সংখ্যা হচ্ছে তোমার -8 প্লাস 2 মানে -6, দ্যাট মিনস -3। তার মানে কি, যে সংখ্যাটা পাবো তার বিপরীত সংখ্যা উভয় পাশে যোগ করব। -3 পাইছি মানে 3 দ্বারা উভয় পাশে যোগ করব। তাহলে 3 দ্বারা উভয় পাশে যোগ করি, চলো যোগ করলে কি হবে, তাহলে যোগ করলে -3 পাইছি, তাহলে -8 প্লাস 3 লেস দেন অর ইকুয়ালস টু এক্স প্লাস 3 লেস দেন অর ইকুয়ালস টু 2 প্লাস 3। এতটুকু বুঝছো? যেটা পাইছি তার বিপরীত দিয়ে যোগ করছি, করার পরে কি হয়েছে, করার পরে এখানে কত পাচ্ছি? -5 লেস দেন অর ইকুয়ালস টু এক্স প্লাস 3 লেস দেন অর ইকুয়ালস টু কত? লেস দেন অর ইকুয়ালস টু 5, তাই না? এটা চেনা চেনা টার্ম মনে হচ্ছে না? আগে এরকম দেখলাম যে কোনো একটা মডুলাসের ভিতরে কোনো সংখ্যাকে থাকলে সেটাকে কিভাবে ভাঙতাম। তাহলে এবার দেখো তো এক্স প্লাস 3 আমি যদি লিখি মডুলাস অফ এক্স প্লাস 3 লেস দেন অর ইকুয়ালস টু 5, এটাকে এইভাবে লেখা যায় না? এটাই এটার পরিবর্তিত রূপ। দেখো এর আগেও শিখাইছি। তাহলে আমরা কি করলাম? ফার্স্ট রুল হচ্ছে কি, প্রথমত গড় নির্ণয় করলাম। গড় নির্ণয় করার পরে কি করলাম, 2 নম্বরে যে সংখ্যাটা পাইলাম সেইটা দিয়ে বোথ সাইডে যোগ করে দিলাম বিপরীত চিহ্ন দিয়ে। বিপরীত চিহ্ন বিশিষ্ট গড় সংখ্যা দিয়ে যোগ। বিপরীত সংখ্যা বিশিষ্ট গড় সংখ্যা দিয়ে বোথ সাইডে যোগ করে দিলাম। যোগ করে দিয়ে আমরা কি পাইলাম? ফাইনাল অ্যান্সার মডুলাস অফ x মাইনাস 3 লেস দেন অর ইকুয়ালস টু 5। আরও যখন ম্যাথ করব তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, যেটা হচ্ছে f অফ x টু f অফ x মাইনাস 1, এটার ভ্যালু কত পাই দেখো তো। এইটা ভুল আছে, তাহলে 2 ইন্টু f অফ x মাইনাস 1 এটার ভ্যালু কত দেখো, 2 ইন্টু x প্লাস 1, ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট হইতো 2 ইন্টু x প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে। এর মডুলাস লেস দেন 3, বুঝছো? তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, মডুলাস অফ 2x প্লাস 2 মাইনাস 1 লেস দেন 3, এটা তো লিখতে পারি, তাই না? তাই যদি হয় তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারি, 2x প্লাস 1 লেস দেন 3, ঠিক আছে। তাহলে আমরা কি লিখছি, মাইনাস মডুলাসটাকে ভাঙি, -3 গ্রেটার দেন 2x প্লাস 1 লেস দেন 3, তাই না? মডুলাসকে জাস্ট ভাঙছি, আর কিচ্ছু করি নাই। এরপরে কি হয়েছে তোমার, -3 আছে, ধরো যে +1 আছে, তাই আমি যদি -1 দিয়ে বোথ সাইডে সব সাইডে যদি বিয়োগ করে দিই তাহলে কি পাবো, -4 লেস দেন 2x লেস দেন 3 থেকে 1 বাদ গেলে কত, 2, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, 2 দিয়ে ভাগ করে দেই। এখন কেন করছি, আমরা এটাকে x বানানোর জন্য করছি, তাই x এর বাইরে বাড়তি যা আছে ওই জন্য ওগুলোকে বিদায় করে দিচ্ছি। তাহলে -2 2 দিয়ে ভাগ করে গ্রেটার দেন x -2 লেস দেন x লেস দেন 2 দ্বারা ভাগ করছি, তাহলে 1
মানে এটা যদি আমি সংখ্যা রেখায় দেখাতে চাই ব্যাপারটা কেমন হবে, সাপোজ এটা একটা 0 1 আর এই বরাবর -1 -2 -3 ডট 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 চলতেই আছে, তাহলে এটা সংখ্যা রেখায় দেখালে কেমন হবে? x এর মানটা কত? 1 এর থেকে বড় এবং -2 এর থেকে ছোট, -2 এর সমান না, -2 এর থেকে ছোট এবং 1 এর থেকে বড়, এই অংশটা ভরাট হবে। হোপফুলি বুঝতে পারছো। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার এটাই। এখন এটাকে সেটের মাধ্যমে দেখাইতে বলবে, তাহলে এটার সেটটাকে কত পাচ্ছি? s ইজ ইকুয়ালস টু x বিলংস টু r, মানে x এমন একটা বাস্তব সংখ্যা সাবস দ্যাট যেন x এর মানটা -2 থেকে x এর মানটা বড়, লেস দেন 1 মানে 1 এর থেকে ছোট। বুঝছো? মানে x এমন একটা বাস্তব সংখ্যা যেটা 2 এর থেকে -2 এর থেকে x এর মানটা বড় এবং 1 এর থেকে ছোট। এটাই। চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলছে? পরের ম্যাথে কি হইছে? এখানে আরেকটা সংখ্যা দেওয়া আছে, f of x equals to 3x plus 1 হলে দেখাও যে 1 by mod of f of x greater than or equals to 5 এবং x not equals to 1 by 3, x এর মান 1 by 3 হলে কি হইতো? এটা আমি পরে দেখাচ্ছি। দেখো, এটা সমাধান করতে বলছে, সমাধান সেট বের করো এবং সংখ্যা রেখায় দেখাও। খুব ভালো কথা। তো শুরুতে 1 বাই এফ অফ এক্স এর মডুলাস বের করি। তাহলে এফ অফ এক্স সমান দেওয়া আছে 3x প্লাস 1, তাই না? তাই যদি হয় তাহলে 1 বাই এফ অফ এক্স এর মডুলাস কত পাবো? 1 বাই এফ অফ এক্স এর মডুলাস পাবো 1 বাই 3x প্লাস 1, এটার মডুলাস। ওকে, 1 বাই 3x প্লাস 1 এর মডুলাস এটা হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5। পক্ষান্তর করো বা ইনভার্স করো, যেটাই করো ঘোড়ার ডিম, তুমি পাবা কি 3x প্লাস 1 এর মডুলাস এটা উল্টায় যাবে, তাই না? গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 বাই 5। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মডুলাসটা ভেঙে লেখা শিখছিলাম। কি শিখছিলাম? মডুলাসের ভিতরে গরু থাকলেও -1/5 থেকে মাইনাস পজিটিভ 1/5 পর্যন্ত, তাহলে -1/5 গ্রেটার দেন 3x প্লাস 1 লেস দেন 1/5। এটা নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকা উচিত না আশা করি, কারণ এটা আমি একটু আগে দেখাইলাম যে এটা কিভাবে এটা ভাঙছি। তারপরে দেখো, তারপরে আমরা কি লিখতে পারি? বা -1/5 এখানে +1 আছে, +1টা যদি বিয়োগ করে দেই তাহলে শুধু 3x থাকবে, তাই না? তাহলে -1/5 -1 লেস দেন 3x প্লাস 1 -1 লেস দেন 1/5 -1, সবগুলো থেকে -1 বাদ দিয়ে দিছি। তাহলে কি পাচ্ছি? 5 একে 5 আর 6 -6/5 লেস দেন 3x লেস দেন 5 -5 মানে -4/5। ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় আমরা কি এটা লিখতে পারি? দেখো তো, এটা দুই পাশে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? -2/5 গ্রেটার দেন x লেস দেন x লেস দেন -4/15। ওকে, এখন এটাকে আমরা যদি সমাধান সেট বের করতে চাই, সমাধান সেটটা কেমন হবে দেখো তো। এটার সমাধান সেট হবে s ইজ ইকুয়ালস টু x বিলংস টু r, রিয়েল নাম্বার x এমন একটি বাস্তব সংখ্যা যেন -2/5 থেকে x এর মানটা -4/5 এর মধ্যে, মানে -4/5 এর মধ্যে 15 এর মধ্যে। দেখো, -2/5 এই সংখ্যাটা কিন্তু বড় এবং -4/15 এই সংখ্যাটা কিন্তু ছোট। এটা আমি সংখ্যা রেখায় তোমাকে আরো ভালো করে বুঝাই দিব। এবং একটা জিনিস আছে, সেটা হলো x নট ইকুয়ালস টু 1/3, মানে 1/3 হতে পারবে না। তাহলে x নট ইকুয়ালস টু 1/3 -1/3, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি সংখ্যা রেখাটা এখানে লেখার চেষ্টা করি, দেখো তো, এই ধরো আমার একটা সংখ্যা রেখা, এখানে 0, তাহলে -2/5 এটা হচ্ছে অনেক ছোট ভ্যালু, -2/5 এটা একটা ভ্যালু। তারপর -4/15 এটা ছোট, এটা হচ্ছে -4/15 মনে করো। এটা -4/15, এটা 2/5 এবং এই দুটার মাঝখানে -1/3 আসছে, -1/3 এই দুটার মাঝখানে আছে। এখন সংখ্যা রেখায় কি হবে দেখো তো, বলতো। এখানে গ্রেটার দেন অর ইকুয়াল ছিল, এটা সব জায়গায় গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে, তাই না? তাহলে এটা ইকুয়ালস করে দেই, তাহলে কি পাচ্ছি এখানে?
ইকুয়াল ইকুয়াল। আচ্ছা, তাহলে যদি ইকুয়াল হয় তাহলে আমরা এটাকে কি করতে পারি? তাহলে মানে কি? মানে 2/5 এর সমান এবং 2/5 থেকে বড়, -2/5 এর বৃত্ত ভরাট সমান এবং 2/5 থেকে বড়। আচ্ছা, 1/3 একটা আছে। আর কি বলছে? -4/15 এর সমান, -4/15 থেকে ছোট, -4/15 এর সমান, এইজন্য 4/15 এর বৃত্ত ভরাট এবং এর থেকে ছোট এই বরাবর, তাই না? এরপরে দেখো, এবং এই যে এটা যেটা আছে এটার বৃত্ত ভরাট হবে না, কারণ 1/3 তে এটার ভ্যালু পাওয়া যাবে না। সুতরাং 1/3 খালি এখানে বৃত্তটা ভরাট ভরাট লাগতেছে, বাট এটা বৃত্ত ভরাট হবে না, ভরাট না। ঠিক আছে? আচ্ছা, বাকি দুটো ভরাট, কিন্তু এটা না। এটাই হবে তোমার সেই সংখ্যা রেখা। চলো এবার কিছু মান নির্ণয় করি। মান নির্ণয় গুলো তো খুব সহজ, এটা তো পারা উচিত। 2 থেকে 6 বিয়োগ করলে কত হয়? এখানে মডুলাস অফ -4, তাই না? -8। 1 থেকে -9 বিয়োগ করলে -8 হয়। দুটার উপরে হোল মডুলাস, এটা ইকুয়ালস করো। তাহলে মডুলাস অফ -4 মানে কত? 4 মাইনাস -8 মানে কত? 8। দুটাই মিলে কত পাচ্ছি? মডুলাস অফ -4, যেটা ইজ ইকুয়ালস টু 4। এটা হবে অ্যান্সার। ঠিক আছে? তারপরেরটা দেখো, 13 প্লাস মডুলাস অফ দুইটা মিলে যোগ করলে -5 -3 মাইনাস মডুলাস অফ -8 মানে 8, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি করি 13 প্লাস 5 মাইনাস 3 মাইনাস 8, তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি? 13। তোমার হচ্ছে 13 থেকে 3 বাদ দাও, তাহলে থাকে 10, 5 15, 15 থেকে 8 বাদ দাও, তাহলে 7। ঠিক আছে? পরের চিহ্নটা দেখো, এখানে কি বলছে? পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। ওকে, এটা তো আরো ইজি, এটা আগে একবার করাইছি, মনে আছে কিনা দেখো তো। -5 থেকে কি হবে? x - 2, এটা হবে গ্রেটার লেস দেন হবে 5, তাই না? এরকম হবে। এরপর ক্যালকুলেশন করে করতে হবে। তাহলে এখানে দেখো তো, -5 প্লাস 2 লেস দেন x - 2 প্লাস 2 লেস দেন 5 প্লাস 2। তাহলে ক্যালকুলেট করলে কি পাচ্ছি? ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে -5 প্লাস 2 মানে -3, গ্রেটার দেন x, লেস দেন -3 লেস দেন x, -3টা x এর থেকে ছোট, এবং লেস দেন হচ্ছে তোমার 5 আর 2 7, 7। তাহলে এটার সেট কত? s ইজ ইকুয়ালস টু x বিলংস টু r such that -3 থেকে x এর ভ্যালুটা 7 এর মধ্যে। ওকে, আচ্ছা, সিমিলার ম্যাথ, সেম টাইপের, সেম রকমের, এইটা তোমাদের থাকবে HW। এটা একটু খাতায় লিখে নাও, এটা নিজে ট্রাই করবা, এটা অনেক ইজি, ওই আগেরটার মতোই, আমারই প্যাচ গোছ নেই। তারপরে কি বলছে দেখো, পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো, এটা তোমাকে আগে একবার শেখানো হইলো, আমি আবার দেখাচ্ছি। দেখো, প্রথমত কি করব? গড় নির্ণয় করব। -7 প্লাস -1 ডিভাইডেড বাই, কয়টা সংখ্যা যোগ করছি? 2টা, 2 ইজ ইকুয়ালস টু মাইনাস কত? 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু -4। -4 পাইছি না? বিপরীত সংখ্যা দিয়ে বোথ সাইডে যোগ করব। 4 দিয়ে যদি যোগ করি তাহলে কত? -7 প্লাস 4 লেস দেন x প্লাস 4 লেস দেন -1 প্লাস 4, তাই না? তাই যদি হয়, এখন আমরা কি লিখতে পারি? দেখো তো, এটা ইজ ইকুয়ালস টু -7 প্লাস 4 মানে কি? -3 লেস দেন x প্লাস 4 লেস দেন 3, তাই না? তাই যদি হয়, ফাইনালি আমরা মডুলাস পেয়ে গেছি। সেটা হচ্ছে, মডুলাসটা হচ্ছে তোমার মডুলাস অফ x প্লাস 4 লেস দেন 3, তাই না? মডুলাস অফ x প্লাস 4 লেস দেন 3 হবে না? এটাই তো। ওকে, তারপরে এই ম্যাথটা দেখো, এটা তোমার আগেরটার মতোই ম্যাথ, এটা থাকবে HW। এখানে জাস্ট মডুলাসটা দিতে ভুলে গেছি, যাই হোক, এটা থাকবে তোমাদের HW। ওকে, পরের ম্যাথটা দেখো, সমাধান সেট বের করো এবং সংখ্যা রেখায় দেখাও। এটাও তোমরা পারবা হোপফুলি, HW। আর এটা হচ্ছে সিমিলার টাইপের ম্যাথ, আগের তিনটা না। এটা আমি এখন করাই দেব তোমাকে। চলো দেখো, পরের ম্যাথটাতে দেখো বলছে কি, 4x - 3
4x মাইনাস 3 এর মডুলাস এই মানটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে এটার সমাধান বের করতে বলছে এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাইতে বলছে। আচ্ছা, কিভাবে করব এটা? দেখো আগেরগুলোতে কিন্তু সবগুলোতে লেস দেন ছিল, লেস দেন ছিল, করা খুব সহজ ছিল। এবার যদি গ্রেটার দেন হয় তাহলে কি হইতে পারে? 1 হইতে পারে সংখ্যাটা বড়, পজিটিভ অথবা নেগেটিভ, যেহেতু মডুলাসের মধ্যে আছে সংখ্যাটা হয় পজিটিভ ছিল বা নেগেটিভ ছিল। তো প্রথমত 4x মাইনাস 3 সংখ্যাটা যদি অঋণাত্মক হয়, অঋণাত্মক হলে, তো 4x মাইনাস 3 এই সংখ্যাটা যদি অঋণাত্মক হয় তাহলে আমরা কি পাচ্ছি? দেখো তো 4x মাইনাস 3 এই মানটা গ্রেটার দেন 1, 1 এর থেকে বড়, বা 4x যেটা আছে এটা গ্রেটার দেন 4, তাহলে x এর মানটা কি হবে? x এর মানটা হবে হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই যে দেখো x এর মানটা হবে 1, x এর মানটা হবে 1, তাই না? এইবার 4x মাইনাস 3 যেটা আছে এই সংখ্যাটা যদি ঋণাত্মক হয়, মাইনাস 3 যেটা আছে এটা মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হয়? চিহ্ন উল্টায় যায়, ইজ ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এটা ওই পাশে পার করে দাও, তাহলে 4x লেস দেন মাইনাস 4, তাহলে x লেস দেন কত পাবো? x লেস দেন মাইনাস 1। তাহলে কি হয়েছে? আমরা এমন একটা সংখ্যা পাইছি, তাহলে দেখো এটার সমাধান সেট s is equals to x belongs to r, x সকল রিয়েল নাম্বার such that এমন একটা সংখ্যা যেটা হচ্ছে x এর মানটা গ্রেটার দেন 1 অথবা x এর মান 1 এর থেকে বড়, অথবা x লেস দেন মাইনাস 1, মাইনাস 1 এর থেকে ছোট। মানে ব্যাপারটা কেমন? এই যে দেখো তো সংখ্যা রেখা, এই আমাদের সংখ্যা রেখা, এখানে হচ্ছে তোমার x এর মানটা হবে, সাপোজ ধরো এটা 0, এটা 1, এটা -1, ওকে? তাই যদি হয় বলছে কি বৃত্ত ভরাট হবে? হবে না। বলছে x এর মানটা 1 এর থেকে বড়, x এর মানটা 1 এর থেকে বড় মানে এই ভ্যালুটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই না? আবার বলছে x এর মানটা 1 এর থেকে ছোট, 1 এর -1 এর থেকে ছোট, -1 এর থেকে ছোট মানে এই যে ভ্যালুটা, এটাও ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। হোপফুলি বুঝতে পারছো? দেখো এই ম্যাথটাও আগেরটার মতো কিছুটা, 2x প্লাস 9 এই মানটা গ্রেটার দেন 9 হলে, 9 এর থেকে বড় হইলে এই মানটা, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? এখানে লিখতে পারি না 2x প্লাস 9, মানে মডুলাসের ভিতরে কোনো সংখ্যা থাকলে হয় ওটা পজিটিভ হয় যখন 0 এর থেকে বড় হয় এবং নেগেটিভ হয় যখন 0 থেকে ছোট হয়। ঠিক সিমিলারলি এইটা 9 এর থেকে বড় হবে, একবার বড় ধরবো তাহলে কি হবে? 2x গ্রেটার দেন কত? 2x গ্রেটার দেন 0। 9 যদি উভয় পাশ থেকে 9 বিয়োগ করে দেই তাহলে x এর মানটা 0 থেকে বড়। এটা একটা আমরা শর্ত পাইলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা শর্ত কি পেতে পারি? মনে করো -2x প্লাস 9 এই মানটা কি হবে? গ্রেটার দেন 0, অথবা 2x মাইনাস 9 এই মানটা লেস দেন 0 হবে। মাইনাস দিয়ে গুণ করে দিলাম উভয় পাশে, সরি 0 কেন, 9 হবে, তো 9, তো মাইনাস দিয়ে গুণ করে দিলাম তাহলে -9, চিহ্ন উল্টাই গেল। দেন আমরা কি করতে পারি? এটা ওই পাশে পার করে দিতে পারি, তাহলে 2x ইজ লেস দেন -18, তাই না? তাহলে x ইজ লেস দেন -9, এতটুকু বুঝতে পারছো? x এর মানটা -9 মানে 9 এর থেকে ছোট হবে, -9 এর থেকে ছোট হবে। তাই যদি হয় তাহলে আমরা দুইটা শর্ত পাইলাম, এক হচ্ছে x এর মানটা -9 এর থেকেও ছোট, অথবা x এর মানটা 0 এর থেকে বড়। এখন সংখ্যা রেখা যদি একটা আঁকি আমি, সংখ্যা রেখায় প্লট করি, এটা হচ্ছে 0, এটা -9, আর ধরো এটা 0। তো বলছে কি, আমি যদি সমাধান সেটটা শুরুতে লিখতে চাই, s is equals to x belongs to r, x এর মানটা বাস্তব সংখ্যা such that যেন x গ্রেটার দেন 0, অথবা x এর মানটা হয় 0 থেকে বড় হবে, অথবা x লেস দেন -9, -9 এর থেকে ছোট হবে। তাহলে x এর মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে কেমন হবে ব্যাপারটা চলো দেখি। এই যে x এর মানটা 0 থেকে বড় মানে এইটা বোল্ড হবে, তাই না? এটা বোল্ড হয়ে এই বরাবর যাবে। আর যদি -9 এর থেকে ছোট হয় তাহলে এটা এই অংশটা এই বরাবর যাবে, তাই না? এটাই তো বলছে। ওকে, তারপরে চল পরের ম্যাথটাতে দেখো বলছে মডুলাস অফ x মাইনাস 1 লেস দেন 1/10 হলে দেখাও যে x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 21/100। চলো এই ম্যাথটা করি। এখানে দেখো কি বলছে, তো আমরা জানি মডুলাস
আকারে এরকম থাকলে আমরা কি করব, এটাকে ভেঙে দেব। -1/10 গ্রেটার দেন x minus 1 less than 1/10, তাই না? তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে এটাকে লিখতে পারি হচ্ছে, কি লিখতে পারি বলো? বলো বলো বলো। 1 আছে, 1টাকে উভয় পাশে যোগ করে দিই, তাহলে -1/10 প্লাস 1 লেস দেন এক্স, গ্রেট এক্স এর থেকে ছোট এই মানটা, এবং 1/10 প্লাস 1 মানে 1/10 এর থেকে সংখ্যাটা হতে হবে বড়। তাহলে তাই যদি হয় আমরা চলো করি, 10 একে 10, 10 থেকে একবার দিলে 9/10, এই ভ্যালুটা এক্স এর থেকে ছোট, এবং 10 11 11/10। ওকে, এটা হবে এরকম, 10 10 থেকে 1 মানে 9/10, ঠিক আছে, আর 11/10। তাহলে আমরা এবার কি করব, দেখো প্রশ্নে কি চাইছে, স্কোয়ার চাইছে, তো আমরা স্কোয়ার নিয়ে আসবো। 81/100, 81/100 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 121/100, কিছু করি নাই ভাইয়া, জাস্ট বর্গ করে দিছি। ওকে, তাই যদি হয়, এখন আমরা কি চাইছি, এক্স স্কোয়ার -1, তাহলে উভয় পাশে চলো আমরা মাইনাস করি, তাহলে 81/100 -1 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 121 -100 -1, সবগুলো থেকে মাইনাস করছি। তাহলে আমরা কি পাবো এখানে, আমরা এখানে পাচ্ছি না, -19/100 গ্রেটার দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 121, মানে কত, 121/100। কিন্তু ভাইয়া এখন একটার তো সমস্যা হয়ে গেছে, কি সমস্যা, এখানে যদি -21/100 হইতো তাহলে তো আমি এটা লিখতে পারতাম মডুলাস দিয়ে, বাট এখানে তো -21/100 নাই। এখন আমাকে একটা কথা বলো, সাপোজ একটা সংখ্যা রেখায় একটা ভ্যালু আছে 3, একটা ভ্যালু আছে -4, আর একটা ভ্যালু আছে -5, ঠিক আছে, আমি যদি বলি 3 এর মানটা -4 এর থেকে বড়, এটা কি সত্য? সত্য। তাহলে আমি যদি বলি 3 এর মানটা -4 এর থেকে যেমন বড়, -5 এর থেকেও বড়, ঠিক তো, তাই না? আচ্ছা, তো ঠিক এর ক্ষেত্রে দেখো -19/100 এটা যেটা আছে, এটাকে আমি যদি বলি এই -21/100 যেটা আছে এটা থেকে বড়, মানে এটা তো আরো ছোট, তাই না, 19/100 এর থেকেও ছোট, তাহলে এই ছোটটার থেকে ওটা বড় হবে। তাই এটাকে -21/100 গ্রেটার দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100 এরকম লিখতে পারি। আর এটা যদি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি না, দেখো তো, তাহলে আমরা লিখতে পারি না মডুলাস অফ এক্স স্কোয়ার -1 এই মানটা লেস দেন 21/100, এটাই আমাদের প্রুফড, এটাই আমাদের প্রুফ যেটা জানতে চেয়েছে। তারপরেরটাতে যাই, পরেরটাতে কি বলছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3 হলে এবং এফ অফ এক্স লেস দেন 1/5 হলে এফ অফ এক্স স্কোয়ার -6 ইকুয়াল টু 31/25, এটা দেখাইতে বলছে। এটা একদম হুবহু আগেরটার মতোই ম্যাথ। এটা কি করতে হবে, মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দেন 1/5 হলে ওই আগেরটা যেমন ছিল এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1/10 এরকম। তো এইটা তোমাদের থাকবে হচ্ছে HW। ওকে, নিজেরা ট্রাই করবা বাসায়, সেম টাইপের ম্যাথ সেম ভাবে করবা। চলো পরেরটাতে যাই, পরেরটাতে কি বলছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, যেখানে এ এর মান 1, বি সি 0। ওকে, তাহলে মানে দ্যাট মিনস এফ অফ এক্স এর ভ্যালু কত পাচ্ছি, তার মানে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু তোমার এটা 0 এটা 0 মানে হচ্ছে এক্স হলে বলছে এক্স স্কোয়ার -1 লেস দেন 23/121, এটা দেখাইতে বলছে। তার মানে কি দেখাইতে বলছে দেখো তো, এবং আরেকটা জিনিস বলা আছে x-1 দেওয়া আছে একটা শর্ত, সেটা কি, সেটা দেওয়া আছে হচ্ছে মডুলাস অফ x-1 লেস দেন 1/11, এটা হলে দেখাইতে বলছে যে দেখাও যেতে কি বলছে, দেখাইতে বলছে মডুলাস অফ এক্স স্কোয়ার -1
এটার ভ্যালুটা লেস দেন 23/121। ওকে, এটা আমাদেরকে দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ কি হবে? এটাকে ভেঙে ফেলা। মডুলাসটাকে ভাঙলে কি পাবো? -1/11 গ্রেটার দেন x - 1 লেস দেন কত? 1/11, তাই না? তাহলে দুই পাশে যোগ করে দিই। -1/11 প্লাস 1 লেস দেন x লেস দেন 1/11 প্লাস 1, তাই না? দুই পাশে যোগ করে দিছি। তারপর কি হবে? তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 11, মানে 10/11 গ্রেটার দেন x লেস দেন 11 আর একে 12, 12/11। এখন আমি যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি দেখো তো? 100/121 লেস দেন x স্কয়ার লেস দেন 12 দুগুণে 144, 12কে স্কয়ার করলে 144 ডিভাইডেড বাই 121। ওকে, এটাই তো পাই। তাহলে আমার দরকার কি? আমার দরকার ছিল x স্কয়ার মাইনাস 1। তো x স্কয়ার মাইনাস 1 আনি, সব সাইড থেকে বিয়োগ করে দিই। তাহলে 100/121 মাইনাস 1 লেস দেন x স্কয়ার লেস দেন 144 ডিভাইডেড বাই 121 মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1। ওকে, সবগুলা থেকে মাইনাস বিয়োগ করছি। এখন আমার কাজ হলো আমি ভ্যালু বসাবো। চলো, এক চলক সম্বলিত অসমতা ও এর সমাধান। এটার একটা অসমতা দিয়ে বলছে এটা সমাধান করতে। চলো এটার সমাধান করি। প্রথমত দেখো তো দেওয়া আছে কি? x স্কয়ার মাইনাস 2x, x স্কয়ার মাইনাস 2x, এটার মান কত? 0 থেকে বড় হইলে। আচ্ছা, তাহলে আমরা চলো সমাধান করা শুরু করি। আমরা কি এখানে x কমন নিতে পারি, তাই না? x মাইনাস 2, তাহলে এর মানটা কত? x মাইনাস 2 অবশ্যই এই ভ্যালুটা তোমার 0 থেকে বড়, তাই না? এখন এই অসমতাটি, এখন এটাকে সাপোজ দিলাম সমীকরণ ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1টা তখনই সত্য হবে, কখন সত্য হবে? 1 নং, আমরা এরপর লিখব 1 নং সমীকরণটি তখনই সত্য হবে। তো 1 নং সমীকরণটি তখনই সত্য হবে যদি ও কেবল যদি কি হয়? সমীকরণ দুইটাই আছে, আমাকে দুইটা পজিটিভ দেখাইতে হবে। আমার কথা বুঝো, দুইটা সংখ্যা যদি গুণ করে পজিটিভ হইতে হয় তাহলে কি দুইটা সংখ্যাই হতে হবে পজিটিভ। পজিটিভ গুণ করলে হয় পজিটিভ, অথবা আমরা কি লিখতে পারি? নেগেটিভ, একটা নেগেটিভ দুইটা গুণ করলে হয় পজিটিভ, তাই না? তাই যদি হয়, এখন একটা শর্ত অনুপাতে আমরা এটা বের করতে চাচ্ছি। কিভাবে বের করব? 1 2 3, আমাকে রেঞ্জ গুলো জানতে হবে। একটা সংখ্যা রেখা আঁকি, এই একটা সংখ্যা রেখা যেখানে কি বলছে? x এর মান একটা দেওয়া আছে 0, x এর মান 2। এটাকে সংখ্যা রেখা কি তিনটা অংশে ভাগ করে না? দেখো তো, প্রথম অংশ যেটা হচ্ছে এটা x এর মান 2, 2 এর থেকে বড়। আরেকটা অংশ যেটা আছে এটা 0 থেকে x এর মানটা তো বড়, 0 থেকে x এর মানটা বড়, 2 এর থেকে ছোট, তাই না? তাই x গ্রেটার দেন 0, 0 থেকে x এর মানটা বড়, লেস দেন 2। এবং এটা যেটা আছে এই মানটা হচ্ছে x এর মানটা x লেস দেন 0, x এর মানটা 0 থেকেও ছোট, তাই না? এই তিনটা অংশে ভাগ করা যায়। তো এই তিনটা শর্তে আমরা কি কি পাই এখন সেটা দেখি। এই তিনটা শর্তে প্রথমত শর্ততে কি কি পাচ্ছি? একটা হচ্ছে x লেস দেন 0 হইলে কি হবে, তারপর কি হচ্ছে, তারপর 0 থেকে x এর ভ্যালুটা 2 এর মধ্যে হইলে কি হবে, আর ফাইনালি x এর ভ্যালুটা 2 এর থেকে বড় হইলে কি হবে। দুইটা ক্ষেত্রে নাম্বার ওয়ান কি x একটা পাইছি, আরেকটা কি পাইছি x মাইনাস 2, কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে আমরা এটা বের করব এখন, তাই না? তাই যদি হয় দেখো তো, এখান থেকে ফার্স্ট কেস x এর মানটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে কি হবে? যে কোনো সংখ্যা 0 থেকে ছোট হলে এটা নেগেটিভ হবে, x নেগেটিভ হবে। আবার যে কোনো সংখ্যা 0 থেকে ছোট হওয়ার কারণে এটাও হবে নেগেটিভ। কেন? x 0 থেকে ছোট যখন -1 ধরো, -1 -2 -3, তাই না? এরকমটাই তো।
তাহলে পরেরটা দেখো, 0 থেকে x এর ভ্যালুটা 2 এর মধ্যে হলে 0 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরে নিবা। ধরো 1 ধরলাম, তাহলে 1 কি পজিটিভ না? তাহলে এখানে হবে পজিটিভ। এখানে 1 ধরো, 1 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত পাবা? কত পাবা? -1, দ্যাট মিন্স নেগেটিভ ভ্যালু পাচ্ছি। আচ্ছা, পরেরটাতে দেখো, x এর ভ্যালু 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় যে কোনো সংখ্যা ধরে নাও। 2 এর থেকে বড় যে কোনো একটা সংখ্যা ধরো 3, 3 ধরলে 3 এর মানটা পজিটিভ না? আচ্ছা, পজিটিভ বুঝলাম। তারপরে 3 থেকে এটা বিয়োগ করো তো, 2 বিয়োগ করো তো, কত পাচ্ছ? 2 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছ 1, যেটা হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের শর্ত কোনটা কোনটা মিট করে? এটা মিট করে আর এটা মিট করে, তাই না? এই যে কেবল বলছি 1 নং সমীকরণটি সত্য হবে যদিও কেবল যদি বাকিটা লিখিনি যদিও, বা যদিও কেবল যদি দুটি ধনাত্মক অথবা দুটাই ঋণাত্মক হয়, দুটি ঋণাত্মক হয়, তাই না? তাহলে এখন আমরা কি পেলাম? এখন ফাইনালি আমরা যেটা পেয়েছি সেটা হলো 1 নং সমীকরণটি, আবার আগের কথাটাই লিখব, সত্য হবে যদি 1 নং সমীকরণটি সত্য হবে যদি ও কেবল যদি কি হয়? যদিও কেবল যদি x এর ভ্যালুটা 0 থেকে ছোট হয়, অথবা কি হয়? x এর ভ্যালুটা 0 থেকে ছোট হলে এটা পাইছি। আর এই শর্তটা মিট করে, রাইট? এটা শর্ত কি ছিল? x এর ভ্যালুটা 2 এর থেকে বড় হয়। দ্যাট মিন্স আমরা যদি এটাকে সেট আকারে লিখি তাহলে কি পাবো? s is equals to x belongs to r real number such that, যেন, তাহলে কি পাচ্ছি? x এর মান 0 থেকে ছোট, অথবা x greater than 2, x এর মান 2 এর থেকে বড়, তাই না? আচ্ছা, হোপফুলি এতটুকু বুঝতে পারছি। চলো পরেরটাতে যাই। তাহলে এখানে সংখ্যা রেখাটা কি হইতে পারে? সংখ্যা রেখাটা হইতে পারে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2। তাহলে কি হবে? এক হচ্ছে 0 থেকে ছোট, এই যে এই ভ্যালুগুলো 0 থেকে ছোট, আর আরেকটা বলছে কি 2 এর থেকে বড়, x এর মান 2 এর থেকে বড়, এই যে এটা ইনফিনিটি পর্যন্ত এদিকে যাবে। এটাই হচ্ছে সেই সংখ্যা রেখা। এটা দেখো, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। আজকে এই ম্যাথটা করে তারপরে ছুটি। দেখো এখানে কি বলছে, x - 3 আর x - 4 যদি এরকম হয় তাহলে বলছে যে এটার সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। কিভাবে দেখাইতে পারি? চলো তো দেখি। ফার্স্ট অফ অল, x - 3 ডিভাইডেড বাই x - 4 মাইনাস x - 2 ডিভাইডেড বাই x - 1, এটা এই পাশে পার করে দিলাম, পার করে দিয়ে লিখলাম লেস দেন 0, তাই না? তাই যদি হতে থাকে তাহলে অথবা বা, এখন x - 4 ইন্টু x - 1 এই দুটা গুণ করি, তাহলে কি পাবো? তাহলে নিশ্চয়ই এখানে এরকম কিছু পাবো, তাই না? দেখো তো, x - 3 ইন্টু x - 1 মাইনাস x - 2 ইন্টু x - 4 লেস দেন 0, তাই না? আচ্ছা, তাহলে এবার চলো এটাকে গুণ করি। x - 4 ইন্টু x - 1 লেস দেন 0, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 3x, এটার সাথে এটা গুণ, মাইনাস x স্কোয়ার, তারপর এটার সাথে এটা গুণ করলে প্লাস 4x, সামনে নেগেটিভ আছে এই জন্য, তারপরে কি হয়েছে? -2x ছিল, এটা প্লাস 2x, আর আরেকটা আছে, সেটা কি? 4 দুগুণে 8 প্লাস 8, এই মানটা কত? এই মানটা লেস দেন 0। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করো, তাহলে কত? x - 4 ইন্টু x - 1 এই দুটো থাকলো, এবং উপরে কি x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কাটাকাটি, মাইনাস x 4x, আর এটা হচ্ছে 4x কাটাকাটি, তাহলে কত পাচ্ছি? 2x মাইনাস তোমার -4x, এখানে গুণ করে মাইনাস মাইনাস মাইনাসে এখানে হবে +3, আর এটা হবে -8। কেন? কারণ হচ্ছে তোমার -2 আর -2 গুণ করছি +8, +8 এর সামনে একটা মাইনাস, এই জন্য -8, আর এখানে হবে এই যে 3 1 কে 3 +3, তাহলে 2x - 5 পাচ্ছি আলটিমেটলি, তাই না? 2x - 5 লেস দেন 0। 2x - 5 যদি 0 হয়
এখন একটা বিষয় লক্ষ্য করো তো, আমি যদি এটা এখন এরকম লিখি তাহলে কেমন হয়? বা বা এখানে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ওয়ান, এই দুটো ঠিক থাকলো, আর টু কমন নিয়ে এক্স মাইনাস ফাইভ বাই টু এই মানটা লেস দেন জিরো লিখতে পারি, তাই না? তাহলে এই টুটা ওইদিকে ভাগ করে দেই, তাহলে কত হবে? ওইদিকে পার করে দিলে এক্স মাইনাস ফাইভ বাই টু, উপরে থাকলো এক্স মাইনাস ফাইভ বাই টু, এখানে থাকলো ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই মানটা কত? জিরো থেকে ছোট, লেস দেন জিরো। তাই যদি হয় তাহলে এখন দেখো, আমার কথা বুঝো কিনা দেখো তো, এটা ধরো যে 1 নং দিলাম, তাহলে এটা শর্তটা কেমন হবে? এটা জিরো থেকে ছোট হওয়ার জন্য যে কোনো দুইটাকে পজিটিভ হইতে হবে, একটাকে নেগেটিভ হইতে হবে, অথবা তিনটাকেই নেগেটিভ হইতে হবে, তাই না? নাহলে কি এটা জিরো থেকে ছোট হবে? বলো, হবে না। তাহলে 1 নং আমরা লিখবো, এরপরে 1 নং সত্য হবে। 1 নং সত্য হবে কখন? যদি ও কেবল যদি কি হয়? কেবল যদি যে কোনো একটি হয় ধনাত্মক, যে কোনো একটি ঋণাত্মক হয়, যে কোনো একটি ঋণাত্মক হয় এবং বাকি দুটি ধনাত্মক হয়। যে কোনো একটা ঋণাত্মক হবে এবং বাকি দুটি ধনাত্মক হয়, ঠিক আছে? তাহলেই কেবলমাত্র এটা হবে। এখন সংখ্যা রেখাকে এটা কয় ভাগে ভাগ করে এটা একটু দেখি চলো। সাপোজ এই একটা সংখ্যা রেখা, যেখানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে সাপোজ 1, এটা হচ্ছে 5/2, আর 5/2, আর এটা হচ্ছে 4, তাই না? আচ্ছা, তো এখন সংখ্যা রেখার পোর্শনগুলো দেখো, এটা বাদ দেই, না হলে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে x লেস দেন 1, তাই না? x এর মান 1 এর থেকে ছোট হলে এই অংশটা। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে 1 থেকে x এর মানটা বড় এবং 5/2 থেকে x এর মানটা ছোট, লেস দেন 5/2। এই পোর্শনটা কি? এই পোর্শনটা হচ্ছে, উপরে লিখি, এই পোর্শনটা হচ্ছে তোমার 5/2 থেকে x এর মানটা বড় এবং 4 যেটা আছে 4 এর থেকে ছোট, লেস দেন 4। এই পোর্শনটা কি? এই পোর্শনটা হচ্ছে তোমার x এর মানটা 4 এর থেকেও বড়, তাই না? এই চারটা শর্ত আমরা মিট করি। তাহলে আমরা যদি এখন বক্স আঁকি তাহলে কি লিখবো দেখো, আগের ম্যাথ এই ম্যাথ কিছুটা সেম। তো এখানে থাকবে শর্ত আর এখানে থাকবে চিহ্ন, তাই না? আচ্ছা, প্রথমত কি পাইছি? এক্স মাইনাস ফাইভ বাই টু একটা, এক্স মাইনাস ফোর একটা, আর এক্স মাইনাস ওয়ান একটা, তাই না? এই তিনটা তো পেয়েছি। প্রথম শর্ত কি? এক্স এর মান দেখো তো 1 আছে, 1 এর থেকে ছোট হলে, এক্স লেস দেন 1 হলে। দ্বিতীয় শর্ত কি ছিল? 1 থেকে 5/2 এর মধ্যে এক্স থাকলে, মানে 1 এর থেকে বড় হলে কিন্তু 5/2 এর থেকে ছোট হলে। তাহলে 1 থেকে এর থেকে এক্স এর মানটা বড় এবং 5/2 এর থেকে ছোট হলে। এটা গেল দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি পাইছি? 5/2 থেকে এক্স এর মানটা বড় এবং 4 এর থেকে ছোট। তাহলে 5/2 থেকে এক্স এর মানটা বড় এবং 4 এর থেকে ছোট। এটা গেল থার্ড শর্ত। এবং ফোর্থ শর্ত কি? এক্স এর মানটা যদি 4 এর থেকে বড় হয়, ঠিক আছে? এক্স এর মান যদি 4 এর থেকে বড় হয় তাহলে এটা হতে পারে। ওকে, তাই যদি হয়, এখন একটা কথা চিন্তা করো, এক্স এর মান 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট যে কোনো এক্স এর মানের জন্য এই -5/2 মানে কত? আড়াই, না তাই না? -2.5, এই মানটা হবে নেগেটিভ। 1 এর থেকে ছোট যে কোনো একটা মান চিন্তা করো, 0ই চিন্তা করো রে বাবা, সহজ জিনিস চিন্তা করো। তাহলে এখানে 0 বসাইলে এটাও নেগেটিভ, এখানে 0 বসাইলে এটাও নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি পাইছি দেখো, 1 এর থেকে বড় কিন্তু 5/2 এর থেকে ছোট। 5/2 মানে কত? আড়াই। তাহলে 2 ধরি। 1 থেকে মানে এই যে 1 থেকে আড়াইয়ের মধ্যে, 1 থেকে আড়াইয়ের মধ্যে হচ্ছে 2 ধরি। তাহলে 2 থেকে 5/2 বিয়োগ করো, মাইনাস হবে।
0.5 মাইনাস 0.5 হয় মানে মাইনাস হবে। আচ্ছা 2 থেকে 4 বিয়োগ করো তাহলেও নেগেটিভ মান হয়। 2 থেকে 1 বিয়োগ করো তাহলে কিন্তু পজিটিভ মান হয়। পরবর্তীতে দেখো 5/2 থেকে 4 এর মধ্যে চিন্তা করো, তাহলে 5/2 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নেই, 3 নিলাম ধরো। 3 থেকে 5/2 বিয়োগ করো, এবার হবে কিন্তু পজিটিভ। 3 থেকে -4 বিয়োগ করো, এটা হবে নেগেটিভ। 3 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 3 থেকে 1 বিয়োগ করলে তুমি পাচ্ছ হচ্ছে 2, এর মানে যেটা হচ্ছে পজিটিভ, তাই না? আচ্ছা, আর এবার 4 এর থেকে বড় মান নিলাম, ধরো 5। 5 থেকে 5/2 বিয়োগ করো, পজিটিভ। 5 থেকে 4 বিয়োগ করো, পজিটিভ। 5 থেকে 1 বিয়োগ করো, সেটাও পজিটিভ, তাই না? তিনটা পজিটিভ। আমাদের শর্ত কি ছিল? 1 নং সত্যি হবে যদিও কেবল যদি একটা ঋণাত্মক হয় এবং বাকি দুটি ধনাত্মক হয়, তাই না? এটা একটা। অথবা অথবা এখানে একটা কেস আছে ভাইয়া, তিনটাই ঋণাত্মক হয় অথবা তিনটি ঋণাত্মক হয়। কেন? এখন দেখো এখানে কি বলছে, এটাকে তোমার 0 থেকে ছোট হইতে হবে। তো 0 থেকে ছোট হইতে হলে তিনটাই যদি ঋণাত্মক হয়, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস 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 গুণ করে হয় প্লাস, প্লাসের সাথে আবার মাইনাস হয় মাইনাস। দ্যাট মিন্স তিনটাই ঋণাত্মক কোনটা? এই শর্তটা ঠিক আছে। একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এবং দুইটা পজিটিভ, এই শর্তটা ঠিক আছে। এই দুটো শর্ত মিট করে, তাই না? তাছাড়া মিট করে না। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? ফাইনালি লিখতে পারি 1 নং সত্য হবে যদি ও কেবল যদি কি হয়? 1 নং সত্য হবে যদি ও কেবল যদি প্রথম শর্ত x < 1 হয়, অথবা কি x 5/2 থেকে x এর ভ্যালুটা বড় হয় এবং <4 হয়। ঠিক আছে? এই দুই শর্তে x এর মানটা কেবলমাত্র সত্য হবে, মানে 0 থেকে ছোট হবে। ঠিক আছে? তাহলে আমরা সমাধান সেট কি পাবো? s is equals to x belongs to R such that x <1, x এর মান 1 এর থেকে ছোট, অথবা 5/2 থেকে x এর মানটা বড়, <4 মানে 4 এর থেকে ছোট। দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেক্সটে কোন চ্যাপ্টারের উপর তোমরা ক্লাস চাও, এটা তোমরা কমেন্ট করে জানাইতে পারো।